ভ্যালু চেইন অ্যানালাইসিসের আরেকটা নাম হলো পর্টার অ্যানালাইসিস। এটার মূল কারণ হইলো এই অ্যানালাইসিসটা যে ইনভেন্ট করছিল, যে ১ম আলোচনা করছিল, সে হলো মাইকেল পর্টার নামে একজন। উনি এটা নিয়ে আলোচনা করছিল। মাইকেল পর্টার, যে কারণে তার নামানুসারে এটা আসছে পর্টার অ্যানালাইসিস। ভ্যালু চেইন অ্যানালাইসিস কেন দরকার? আমরা কি করি ভ্যালু চেইন অ্যানালাইসিস এ? এখানে মূলত আমরা বের করতে চাই কোন জায়গাতে আমার বিজনেসের ভ্যালুটা আছে। আমার বিজনেস কিসের জন্য ভ্যালুয়েবল? সেই অনুযায়ী যাতে আমি কাজ করতে পারি। যেমন ধরো লিডিং ইউনিভার্সিটি যদি আমরা চিন্তা করি, আমাদের জন্য সবচেয়ে ভ্যালুয়েবল ডিপার্টমেন্ট এই মুহূর্তে হইলো আ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনেক কিছু পাচ্ছে যেটা হয়তো অন্য ডিপার্টমেন্টের নিড হইলো এত দ্রুত পাচ্ছে না। আমরা নতুন একটা ল্যাব পাইছি। আরেকটা ল্যাব বলা হচ্ছে আগামী সেমিস্টারের শুরুতেই আমরা পেয়ে যাব। তার মানে আগামী সেমিস্টারে আমরা নতুন আরেকটা ৪ নাম্বার ল্যাব পাবো আমরা। ফুল ফ্লেজ ৪ নাম্বার ল্যাব। সো ইউনিভার্সিটি কোনো না কোনোভাবে এনালাইসিস করে পাইছে। সেটা যে কারণেই হোক, যেভাবেই হোক, পাইছে যে আ কম্পিউটার সায়েন্সকে কোনোভাবে ডাউন করা যাবে না। কারণ কম্পিউটার সায়েন্সে এখন স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি এবং এটা বাড়তেছে দিন, দিন। এই ডিপার্টমেন্টকে আমাদের ধরে রাখতে হবে। অন্য ডিপার্টমেন্টে যেখানে ৫০ জন, ৪০ জন, ৩০ জন স্টুডেন্ট থাকে, সেখানে সিএসই তে স্টুডেন্ট সংখ্যা ২৭৫ হয়ে গেছে এই সেমিস্টারে অলরেডি। সো ২৭৫ একেক সেমিস্টারে। সো এটা কোনো না কোনোভাবে বের করছে। ভ্যালু চেইন এনালাইসিস এর মূল কাজই হইলো এইটা। যে তোমার ভ্যালু মোস্টলি কোন জায়গাতে আছে এবং ভ্যালু কিভাবে তুমি বাড়াইতে পারো। যে কারণে যদি এটা করতে হয়, ভ্যালু বাড়াইতে হয়, তাইলে কি করতে হবে? প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে, যতগুলা জিনিস আছে একটা জিনিস করার জন্য, একটা কাজ করার জন্য, যত ধরনের জিনিস আছে, তোমাকে এভরি সিঙ্গেল অ্যাক্টিভিটিকে তোমার আইডেন্টিফাই করতে হবে। এভরি সিঙ্গেল অ্যাক্টিভিটিতে তোমার কস্টিং বাইর করতে হবে যে তোমার কি পরিমাণ খরচ হচ্ছে এবং তুমি কি পরিমাণ রিটার্ন পাচ্ছ। সেইটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এর কারণ কি? যদি তুমি না বুঝতে পারো, না জানো যে তোমার প্রত্যেকটা, যেমন তুমি মনে করলা ফর এক্সাম্পল আ আ কি হয়? আ আমাদের টিচিং করানোর জন্য একমাত্র খরচ হইলো ধরো ফর এক্সাম্পল তুমি মনে করলা যে টিচারদের সেলারি। সেটা তুমি হয়তো ভ্যালু এনালাইসিস করলে দেখবা যে না, টিচারদের সেলারির সাথে আরো অনেক ধরনের জিনিস আছে। এখানে ইলেকট্রিসিটি বিল আছে, এইখানে রুমের ব্যাপার-স্যাপার আছে। রুম বানায় দিতে হবে, এয়ার কন্ডিশন দিতে হবে যেখানে ইলেকট্রিসিটি কস্ট আসবে, লাইট দিতে হবে। আমাদের একটা চোখ আ হোয়াইট বোর্ড দিতে হবে, মার্কার দিতে হবে। সাথে আরো অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ আছে। তারাও তো দরকার। ফাইনান্স ডিপার্টমেন্ট দরকার আছে। আ এড আ রেজিস্ট্রার ডিপার্টমেন্ট দরকার আছে। সো প্রত্যেকটা এক্টিভিটিকে তোমার এনালাইজ করতে হবে এবং প্রত্যেকটা এক্টিভিটিতে তোমাকে বের করতে হবে, কি বের করতে হবে? যে তোমার কস্টিং কি আসতেছে। এখন তোমার ভ্যালু চেইন এনালাইসিস করে তুমি বুঝতে পারবা যে কোন জায়গাতে তুমি কস্ট কাট করতে পারো নাকি। যে আ কোন জায়গাতে তুমি কস্ট কাট করলে তোমার কি বাড়বে? যেমন আমরা আ এখন ইলেকট্রিসিটি শর্টেজ যাচ্ছে বাংলাদেশে। গভর্নমেন্ট ভ্যালু চেইন এনালাইসিস করে বাই করছে যে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো একদিন বেশি ছুটি দেওয়া হয়, আমাদের এই পরিমাণ ইলেকট্রিসিটি সেভ হবে। আমাদের একদিন বেশি ছুটি রাখতে হবে। বা হোম অফিসের ব্যবস্থা করতে হবে। ভ্যালু চেইন এনালাইসিস তোমাকে এই জিনিসগুলা বের করতে সাহায্য করে। তো ভ্যালু চেইন এনালাইসিস জিনিসটা কি? ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। এই চ্যাপ্টার থেকে তোমরা ৮ থেকে ১০ আশা করো মিড টার্মে, যে মিনিমাম ৮ থেকে ১০ মার্ক। ১০ মার্ক মোস্টলি বা পাওয়ার সম্ভাবনা বেশি ১০ মার্ক। আমি প্রশ্নগুলো বলে দিব যে কি কোনগুলা প্রশ্ন আসবে বা ইম্পোর্টেন্ট। ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চন, হোয়াট ইস ভ্যালু চেইন এনালাইসিস? হোয়াই ভ্যালু চেইন এনালাইসিস ইস ইম্পোর্টেন্ট? সো এই জিনিসটা তোমার ভেরি ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন যে ভ্যালু চেইন এনালাইসিস কি এবং কেন তোমার ভ্যালু চেইন এনালাইসিস দরকার? তো এখানে দেখো কি বলছে, ভ্যালু চেইন ইস এ বিজনেস মডেল that describes the full range of activities needed to create a product or service. একটা জিনিস মাথায় রাখবা, আমরা যখন ডিসিশন সাপোর্ট সিস্টেম পড়ছি কিংবা অপারেশন সাপোর্ট সিস্টেম পড়ছি, সেগুলো কোন জায়গায় কাজ করছে? সেগুলো তোমাকে কাজ করছে, সেইসব এনালাইসিস গুলা কাজ করছে বা সেইসব সিস্টেম গুলা কাজ করছে সেলস পর্যায়ে। তুমি কিভাবে সেল করতেছো? সেল কিভাবে বাড়াবা? সেল বেশি হয়ে যাচ্ছে নাকি কিংবা কম হয়ে যাচ্ছে নাকি সেইটা। কিন্তু ভ্যালু চেইন এনালাইসিস কাজ করে প্রোডাকশন লেভেলে। তুমি যে প্রোডাক্টটা তুমি বানাইতেছো সেই পর্যায়ে কাজ করে ভ্যালু চেইন এনালাইসিস। তোমার প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে বানাইতে গিয়ে যত ধরনের অ্যাক্টিভিটি আছে, যত ধরনের কস্টিং আছে, সবগুলাকে নিয়ে এনালাইসিস করবে যেটা, সেটা হলো ভ্যালু চেইন এনালাইসিস। তো এখানে কি বলছে দেখো, প্রত্যেকটা, আমি বলছি প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমরা একটু পরে এক্সাম্পল দেখব। যে প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমরা দেখব যে একটা কফি বানানো থেকে, ১ কাপ কফি যে বানায় তোমার কাছে বিক্রি করে ১০০ সামথিং, ৳১৬০, ৳১২০, ৳১২০ ৳১৪০ দিয়ে, এইখানে তার কস্টিং কোন জায়গায় আছে,
প্রত্যেকটা জায়গা থেকে তোমাকে বের করতে হবে যখন তুমি তারপরে দেখবা যে আসলে তুমি যতটুক প্রফিট মনে করতেছো ১ কাপ কফি তোমার ৳১৬০ দিয়ে কিনতেছি। এখানে তো তার প্রফিট আর প্রফিট। তুমি হয়তো দেখবা যে আসলে তার প্রফিট এত বেশি না। যত তুমি আশা মনে করতেছো তত না। কারণ আমরা যখন প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে ধরে কাজ করব, প্রত্যেকটা অ্যাক্টিভিটি নিয়ে হিসাব নিকাশ করব, তখন দেখা যাবে যে আমাদের কস্টিং শুধু এই কফির মধ্যে না, বরং আমাদের কস্টিং আরো বিভিন্নভাবে আসতেছে। The purpose of evaluation analysis is to increase production. আমরা বলছি এইটা কাজ করে প্রোডাকশন পর্যায়ে। তুমি কোন একটা জিনিস বানানোর পর্যায়ে, আ সেলস এর পর্যায়ে না। প্রোডাকশন এফিসিয়েন্সি তুমি কি করবা? যে কিভাবে তুমি প্রোডাক্টটা কম টাকা দিয়ে বানাইতে পারো কিংবা লিস্ট আ লিস্ট এফোর্ট দিয়ে হাইয়েস্ট তুমি মেক্সিমাইজ করতে পারো। লিস্ট মানুষ দিয়েও হইতে পারে যে আমি এখন ২ জন মানুষে একটা জিনিস দুই বা বানায়, এটাকে আমি ১.৫ জন মানুষে করতে পারি নাকি? আমরা ১ জন মানুষে করতে পারি নাকি? এইটা তোমাকে বের করার জন্য তোমার দরকার হইলো প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে এনালাইসিস করা। যে প্রত্যেকটা মানুষ এখানে ইনভলভ। তাদের কি কাজ করতেছে? তারা কোন ধরনের কাজ করতেছে? কি কাজ করতেছে? এক্ষেত্রে কিভাবে তাদেরকে আরো এফিশিয়েন্ট করা যায়? এফিশিয়েন্ট করলে আমার ভ্যালু কিভাবে বাড়বে? আমার বা বা টাকা কিভাবে বাড়বে? আমার ইনকাম কিভাবে বাড়বে? তো এইটা কি করে? এটা বলছে যে purpose of evaluation analysis is to increase production efficiency so that a company can deliver maximum value for the least possible cost. Completing evaluation analysis allows businesses to examine their activities and find competitive opportunities. তোমাকে যেহেতু তুমি প্রত্যেকটা অ্যাক্টিভিটি নিয়ে তুমি এনালাইসিস করবা। এভরি সিঙ্গল অ্যাক্টিভিটি যত ধরনের অ্যাক্টিভিটি আছে। একটা কফি বানানোতে আমরা একটু পরে দেখব যে কত ধরনের অ্যাক্টিভিটি জড়িত। তো এই এক্টিভিটি গুলা তুমি প্রত্যেকটাকে এনালাইজ করবা এবং এনালাইসিস করে তুমি কি বের করবা যে তুমি কিভাবে কম্পিটিটিভ অপরচুনিটি বা অ্যাডভান্টেজ নিতে পারো। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কিসের জন্য দরকার? তোমার যাতে প্রফিট মেক্সিমাম হয়, প্রফিট যাতে মেক্সিমাইজ হয়। এটার জন্য তোমার দরকার যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নেওয়া। তোমার সাথে যাদের কম্পিটিশন আছে, একই জিনিস তোমরা প্রোডিউস করতেছো, সে একটা জিনিস যদি ৳৫ দিয়ে বানায়, তুমি কিভাবে এটাকে ৳৪ দিয়ে বানাইতে পারো? সে যদি একটা জিনিসে ৳২ প্রফিট করে, তুমি কিভাবে ৳২.৫ প্রফিট করতে পারো? তার উপর কোনো না কোনোভাবে একটা আ আ অ্যাডভান্টেজ নিতে হবে। তোমাকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তুমি অনেকভাবে নিতে পারো তার উপর। তুমি কম প্রাইস দিয়ে আমরা ২ ভাবে নিতে পারি। মূলত ২ ভাবে নিতে পারি। আমরা একটু পরেই আমরা আলোচনা করব এটা নিয়ে। একটা হইলো তোমার কস্ট। আমি ঐদিন বলছিলাম যে তুমি লোয়ার প্রাইসে প্রোডাক্টটা বিক্রি করতেছো। লো লোয়ার প্রাইসে যদি তুমি একটা প্রোডাক্ট বিক্রি করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে? একটা সেকেন্ড। দাও তো বাবা। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। কে? বুঝি না কে? ও উজ্জ্বল ভাই। হ্যাঁ, খোকা। আব্বু তো আসেন নাই বাসায়।
ওকে, সরি আমার কাজ আসছে। আচ্ছা, তো completing a value chain analysis allows businesses to examine their activities and find competitive advantages. আমাদের competitive advantage পাওয়াটা কেন দরকার? যাতে আমরা প্রফিট ম্যাক্সিমাম করতে পারি। অন্য কোনো রিজন নাই। প্রফিট ইজ দ্য অনলি থিং দ্যাট এ বিজনেস কনসার্ন। প্রফিট ছাড়া একটা বিজনেসের কোনো ধরনের দরকার নেই। এখন দেখো, আমাদের ফর এক্সাম্পল ২ ধরনের রেস্টুরেন্ট আছে। ঠিক আছে? টু বি অনেস্ট, একটা হইলো ফাস্ট ফুড, আরেকটা হইলো আমাদের প্রপার রেস্টুরেন্ট, যেখানে তোমাকে একটা ফুড পাওয়ার জন্য, একটা ফুড অর্ডার করলে পাওয়ার জন্য, ফর এক্সাম্পল একটা বার্গার অর্ডার করলে তুমি পাইতে হয়তো তোমার ১৫-২০ মিনিট সময় ওয়েট করতে হবে, আধা ঘন্টা সময় ওয়েট করতে হবে। আবার আমরা যদি কিসে যাই, ফর এক্সাম্পল বনফুল কিংবা ফুলকলি এগুলাতে যাই, একটা বার্গার তারা কি করতেছে, মাইক্রোওয়েভে ঢুকিয়ে গরম করে তোমাকে দিয়ে দিচ্ছে, ২ মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছে। একটা হলো ফাস্ট ফুড, একটা হলো প্রপার রেস্টুরেন্ট। এখন প্রপার রেস্টুরেন্টে কি ফাস্ট ফুডের সমান দাম হবে? না, প্রপার রেস্টুরেন্টে দাম বেশি হবে। এখন তাহলে ২ টাই চলতেছে। কিভাবে চলতেছে? যেমন ম্যাকডোনাল্ডস হলো ওয়ান অফ দ্য চিপ ফুড কোম্পানি, যেখানে মানুষ ফুড টেস্ট উইল নট ভেরি, টেস্ট তোমার খারাপ হবে না, এমন না যে টেস্ট খারাপ হয়ে যাবে। ম্যাকডোনাল্ডস চলতেছে কেন? কারণ তারা লো প্রাইসে ফুড দিচ্ছে। তো লো প্রাইসে যখন ফুড দিবে তখন কি হবে? তাকে সে কোনো জায়গাতে কোনো ভ্যালু চেইন অ্যানালাইসিস করে বের করছে, তার কাছে মানুষ আসবে, এটা ফাস্ট ফুড কোম্পানি, তার কাছে মানুষ আসবে কুইক একটা ফুড পাওয়ার জন্য, এবং কিসের জন্য? কুইক ফুড চায় এবং চিপের মধ্যে ফুড চায়। সে একটা বার্গার যেখানে বাইরের একটা ভালো রেস্টুরেন্টে বসে যদি অস্ট্রেলিয়াতে খাও, তাহলে তোমাকে $20 থেকে $22 খরচ করতে হবে একটা বার্গারের জন্য। ম্যাকডোনাল্ডস এর সেখানে বার্গার, চিপস এবং ড্রিঙ্কস, একটা কোক বা কিছু তুমি $60 মধ্যে পেয়ে যাবে। তো সে দেখছে যে তাকে যদি বিজনেসে টিকে থাকতে হয় প্রপারে, যেহেতু সে ফাস্ট ফুড রেস্টুরেন্ট, তাকে চিপার হইতে হবে। তো সে কি করবে? ফুডের কোয়ালিটি তাকে স্যাক্রিফাইস করতে হবে। কোয়ালিটি কোন জায়গায়? টেস্টে না, অবশ্যই টেস্টে না, কিংবা খারাপ ফুড দিবে না। কিন্তু সে চিপ কোয়ালিটির মিট ইউজ করবে, চিপ কোয়ালিটি ব্রেড ইউজ করবে, যে ব্রেড হয়তো সে ৳৫ দিয়ে কিনতে পারতেছে, অন্য আ রেস্টুরেন্ট গুলো হয়তো ৳৫০ র ব্রেড কিনতেছে, বেটার ব্রেড কিনতেছে, নিজেরা বানাইতেছে। এটাও হইতে পারে। অনেক রেস্টুরেন্ট নিজেরা বানায়। নিজেরা বানাইতেছে। স্মল ব্যাচে বানাইতেছে। প্রত্যেকদিন আ স্মল ব্যাচ বানাইতেছে। ম্যাকডোনাল্ডস সেখানে হয়তো একসাথে এনে প্যাকেট করে রেখে দিচ্ছে। এয়ার টাইট প্যাকেটে এনে রেখে দিচ্ছে। তো সে হয়তো ২ দিন ৩ দিন ধরে চালাইতেছে এটা। তো তাকে চিপার হইতে হবে। চিপার করার জন্য তাকে মাস প্রোডাকশন হয়তো সে করতেছে। ম্যাকডোনাল্ডস মাস প্রোডাকশন করে। যখানে মাস প্রোডাকশন মানে অনেক বেশি হারে একটা জিনিস বানায়। এতে কি হয়? প্রোডাকশন কস্ট কমে যায়। তো তোমাকে মূল জিনিস যেটা বের করতে হবে সেটা হলো এভরি সিঙ্গেল অ্যাক্টিভিটি তোমাকে এনালাইসিস করে তোমাকে বের করতে হবে যে তুমি কিভাবে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাইতে পারো অন্যদের উপর। এটা হইলো মূলত ভ্যালু চেইন এর কাজ। Why is value chain important to business? Value chain increases the efficiency of the business so that customers can receive the product with most value added at lowest possible cost. আমরা একটু আগেই বলছি যে আমাদের মূল চিন্তা থাকবে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাওয়া, কস্ট কাট করা। কোন জায়গায়? প্রোডাকশন পর্যায়ে, নট সেলস পর্যায়ে। প্রোডাকশন পর্যায়ে যদি তুমি কস্ট কাট করতে পারো, কস্ট কমাইতে পারো, তাহলে তুমি চিপার রেটে তুমি প্রোডাক্টটা বিক্রি করতে পারবা। এতে তুমি কস্ট এফিশিয়েন্ট হবে এবং সাথে, সাথে তুমি কস্ট লিডারশিপ পাবা। কস্ট লিডারশিপ আমরা গতদিন মনে হয় পড়ছিলাম, বা কস্ট লিডারশিপ না, গতদিন পড়িনি। আচ্ছা, তো ২ ধরনের তুমি কি করতে পারবা? সেটা হলো যে তুমি মোর এফিশিয়েন্ট হবা, তোমার প্রোডাকশন কস্ট কমছে। সো আগে যে জিনিসটা ৳৫ দিয়ে তুমি বানাইতা এবং ৳৬ দিয়ে বিক্রি করতা, এখন তুমি ৳৪ দিয়ে বানাইতেছো, সো তুমি ৳৫ দিয়ে বিক্রি করতে পারতেছো। এতে তোমার বেশি কাস্টমার আসবে। তোমার পাশের দোকান যদি এই জিনিসটা না করে, তাইলে সে স্টিল ৳৫ দিয়ে বানাইতেছে। সে তো ৳৫ দিয়ে বিক্রি করতে পারবে না। তাকে ৳৬ দিয়ে বিক্রি করতে হবে। সো পাশাপাশি ২ টা দোকান, যখন একজন একই জিনিস ৳৫ দিয়ে বিক্রি করবে, আরেকজন ৳৬ দিয়ে বিক্রি করবে, কাস্টমার যাবে ৳৫ র জায়গায়। সো তুমি কোনো না কোনোভাবে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিয়ে আসতে হবে। তো এখানে কি বলছে? ভ্যালু চেইন increases the efficiency of the business so that customers can receive the product with most value added at lowest possible cost. The end goal of value chain management is to create a competitive advantage for the business by increasing the overall margin. তোমাকে এই ভ্যালু চেইন এনালাইসিস করার একমাত্র রিজন হইলো তুমি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বের করবা, এবং সেই কম্পিটিটিভ অ্যাডভান্টেজকে তুমি ইউজ করবা কিসের জন্য? বেশি টাকা ইনকাম করার জন্য, যাতে তুমি হাইয়েস্ট পসিবল মার্জিনে যাইতে পারো। মার্জিন হইলো কোনটা? যেটা আমরা একটু পরে দেখবো সূত্রটা। মার্জিনের সূত্র হইলো ভ্যালু ক্রিয়েটেড মাইনাস কস্ট অফ ক্রিয়েটিং দ্যাট ভ্যালু। একটা জিনিস বানাইতে যে খরচ হয় এবং বিক্রি করতে যে খরচ হয়, এটার মধ্যে যে একটা গ্যাপ আছে, এটা হইলো মূলত প্রফিট মার্জিন।
দ্য টার্ম ভ্যালু চেইন কেন এইগুলা এবং কিভাবে করা হয়? দ্য টার্ম ভ্যালু চেইন অ্যানালাইসিস ওয়াজ ফার্স্ট কয়েন্ড ইন 1985 বাই মাইকেল পর্টার। মাইকেল পর্টার নামে একজন করছিল, সে একটা বুক লিখছিল, সেই বুকের নাম ছিল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কিভাবে নিবে এই বিষয়ের উপর, বা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কেন গুরুত্বপূর্ণ, কেন কি, এটার উপর মূলত সে একটা বই লিখছিল। Introduce the basic concept of value chain analysis, outlining how businesses can identify primary and supporting activities and create value for their customers. একটা জিনিসের, যে কোনো জিনিস যখন তুমি একটা করবা, ডাজন্ট ম্যাটার সেটা কিসের বিজনেস, তোমার কিছু প্রাইমারি দুই ধরনের অ্যাক্টিভিটি থাকবে। একটা হইলো প্রাইমারি অ্যাক্টিভিটি, একটা হলো সাপোর্টিং অ্যাক্টিভিটি। যেমন ধরো তোমাদের লাইফেই ধরো, স্টুডেন্ট লাইফ ধরো, তোমার ইউনিভার্সিটিতে প্রাইমারি অ্যাক্টিভিটি কোনটা? তোমার পড়াশোনাটা। সাপোর্টিং অ্যাক্টিভিটি কোনটা? বিভিন্ন ক্লাবের তুমি অ্যাক্টিভ সদস্য, তোমার সিভিতে তুমি লিখতে পারবা যে আমি ফর এক্সাম্পল কম্পিউটার ক্লাবের এই পোস্টে ছিলাম, যাতে তুমি প্রমাণ করতে পারো তুমি যে ইউ আর এ গুড অর্গানাইজার। তুমি বলতে পারো যে আমি কালচারাল ক্লাবে ছিলাম, কালচারাল ক্লাবের এই পোস্টে ছিলাম, কিংবা এই কাজ করছি আমি কালচারাল ক্লাবের হয়ে, যাতে তুমি প্রমাণ করতে পারো কি যে তুমি শুধু পড়াশোনাতে না, সাথে সাথে তোমার আরো আদার অ্যাক্টিভিটিজ এর সাথে তুমি জড়িত ছিল। ইউ আর এ গুড অর্গানাইজার, কিংবা ইউ আর এ গুড সিঙ্গার, কিংবা ইউ আর এ গুড ডিবেটর, এরকম কিছু যাতে তুমি প্রমাণ করতে পারো। কারণ তুমি ধরো আমি আর তুমি দুইজন মানুষ, দুইজনেরই সেম ডিগ্রি আছে, কেন আমাকে রেখে তোমাকে নিবে? দুইজনেরই তো সমান ডিগ্রি, দুইজনেরই তো কাছাকাছি সিজিপিএ, তোমাকে কেন নিবে? হয়তো দেখবে যে তুমি বিতর্কে অংশগ্রহণ করছো, হয়তো দেখবে যে তুমি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ তুমি অংশগ্রহণ করছো, কিংবা তুমি একটা ক্লাবের সদস্য ছিলা, তুমি বিভিন্ন ক্লাবের হয়ে বিভিন্ন ধরনের জিনিস অর্গানাইজ করছো, তুমি আমার উপর কম্পিটিটিভ একটা অ্যাডভান্টেজ পাবা। এই অ্যাডভান্টেজটাকে কি করার জন্য আমাদের দুই ধরনের অ্যাক্টিভিটি মূলত আছে, এটা দুইটাকে আমাদের অ্যানালাইজ করতে হবে। একটা হলো প্রাইমারি অ্যাক্টিভিটি, একটা হলো সাপোর্টিং অ্যাক্টিভিটি। যেমন আমাদের টিচিং এর ক্ষেত্রে তুমি চিন্তা করো, একটা ইউনিভার্সিটির ক্ষেত্রে টিচিংটা যদি তুমি প্রাইমারি অ্যাক্টিভিটিস ধরো, তাইলে অ্যাকাউন্ট সেকশন, অ্যাডমিশন সেকশন, এরা তুমি ধরতে পারো সাপোর্টিং অ্যাক্টিভিটি হিসেবে, যে এরা সাপোর্ট দিচ্ছে কাকে? টিচারকে সাপোর্ট দিচ্ছে। কিভাবে? স্টুডেন্ট এনে দিচ্ছে অ্যাডমিশন সেকশন, রেজিস্টার সেকশন স্টুডেন্টদের বিভিন্ন আইন কানুন বানিয়ে দিচ্ছে, নিয়ম কানুন বানিয়ে দিচ্ছে। ফাইন্যান্স সেকশন কি করতেছে? তোমাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে, যাতে আমরা টাকা পয়সা তুলে আমাদেরকে বেতন দিতে পারে, তার প্রাইমারি অ্যাক্টিভিটিকে টিকায় রাখতে পারে। সো supporting activity is equally important as primary activity. It's not like যে শুধু প্রাইমারি অ্যাক্টিভিটি হইলে সাপোর্টিং অ্যাক্টিভিটিকে আমরা ইগনোর করবো। না, তুমি সাপোর্টিং অ্যাক্টিভিটি ছাড়া প্রাইমারি অ্যাক্টিভিটি গুলা অ্যাচিভ করতে পারবে না। Porter's argument was that if the value a company was offering its customer outweighed the cost of producing it, the result would be a bigger profit. এটা দিয়ে কি বুঝাইছে? বুঝাইছে যে আমি যখন তোমার কাছে একটা প্রোডাক্ট বিক্রি করব, এটা যদি বেশি হয়, তা প্রাইসটা যদি বেশি হয় আমার কিনা দাম থেকে, তাইলে আমি বা আমার এই জিনিসটা প্রডিউস করা থেকে যদি আমার দামটা বেশি বেশি রাখতে পারি, তাইলে আমি কি করব? আমার রেজাল্টিং ইন বিগার প্রফিট। এটা কোনটারে? ভিডিও অন হয়ে গেছে। ওকে, তো according to Porter, companies can increase their profits by using value chain analysis in two different ways. Value chain analysis করে তুমি দুইটা ডিফারেন্ট ওয়েতে তোমার প্রফিট ম্যাক্সিমাম করতে পারো। সেই দুইটা ওয়ে কি কি? একটা হলো কস্ট লিডারশিপ, আর একটা হলো কম্পিটিটিভ ডিফারেন্সিয়েশন। কস্ট লিডারশিপ জিনিসটা কি? মূল কস্ট লিডারশিপ যদি এক বাক্যে আমরা বলতে হয়, এক সেন্টেন্সে বলতে হয়, তাইলে সেটা হলো যে তুমি অন্যের উপর কস্টের লিডারশিপ পাবা। সো আরেকজন 5 টাকা দিয়ে বিক্রি করতেছে, তুমি 4 টাকা দিয়ে বিক্রি করতেছো, এটা হলো কস্ট লিডারশিপ। আর কম্পিটিটিভ ডিফারেন্সিয়েশন কি? কম্পিটিটিভ ডিফারেন্সিয়েশন হলো দুইজন একই ধরনের প্রোডাক্ট বিক্রি করতেছো, তুমি তার থেকে কোথায় আলাদা হচ্ছে, কোন জায়গাতে আলাদা হয়ে যাচ্ছ। কোনো এক জায়গাতে তুমি আলাদা হইতে পারে, নাহলে তোমার প্রোডাক্ট মানুষ কিনবে কেন? যেমন তোমরা আহ, একটা প্রজেক্ট করবা থার্ড ইয়ারে, সেটা হইতে পারে ধরো ই ফার্মেসি, তুমি ই ফার্মেসি একটা নিয়ে আসছো, কিংবা তুমি এইরকম জিনিস নিয়ে আসছো, অনেকে মেস ম্যানেজমেন্ট নিয়ে আসে, অনেকে ক্লাসরুম ম্যানেজমেন্ট নিয়ে আসে। আমরা একটা কমন কোয়েশ্চেন করি বোর্ডে, একটা কমন কোয়েশ্চেন মোটামুটি সবাইকেই করা হয়, সেটা হলো যে ই ফার্মেসি আরো অনেকগুলো ওয়েবসাইট আছে যারা ওয়েবসাইটের মাধ্যমে ওষুধ বিক্রি করতেছে, কেন মানুষ তোমার ওয়েবসাইট ইউজ করবে? কেন মানুষ তোমার অ্যাপ্লিকেশন ইউজ করবে? কিসের জন্য? তোমাকে এটা আনসার করতে হবে যে এতগুলা দুনিয়াতে অলরেডি কয়েক হাজার ফার্মেসি, অনলাইন ফার্মেসি আছে, তোমার ফার্মেসিটা কেন আমি ইউজ করবো? তুমি ডিফারেন্ট কোন জায়গায়? কেন তুমি মনে করতেছো যে নতুন আরেকটার দরকার আছে? হ্যাঁ, তুমি বলতে পারো যে দেখেন অনেকগুলা অনলাইন ফার্মেসি আছে, কিন্তু কেউই কি দিচ্ছে না, এটা কি বলে, ওই যে স্বপ্ন দেখছো না, লয়্যালটি পয়েন্ট থাকে, সেই পয়েন্ট ভাঙায় আবার ছাড় পাওয়া যায়।
খেয়াল করছো এটা? কেউ কথা বলো, আদিবা, আদিবা তো কথা বলার কথা। জি স্যার, আছি আমি, খেয়াল করি তাই। খেয়াল করি নাই, তার মানে আমার কোনো কথাই শুনতেছো না? কোন জায়গায় আছো, কোন দুনিয়ায় আছো? না না স্যার, ওই যে স্বপ্নের যে কি জিজ্ঞেস ও করছেন, স্বপ্ন, খেয়াল করছো নাকি ওইটা স্বপ্নে যে বলতেছি স্যার, একটা ওইটা খেয়াল করি মেম্বারশিপ নাই। কার্ড দেয়, জানো না? মেম্বারশিপ আছে। ও জি স্যার, জি স্যার, জি স্যার। এটা হলো কি, লয়্যালটি কার্ড। লয়্যালটি পয়েন্ট দেয়, তুমি যখন বাজার করবা তুমি বলতে পারো যে হ্যাঁ আমি ফার্মেসি করছি, অন্যদের মতো আমি, অন্যরা কেউ এখন পর্যন্ত আমি দেখি নাই যারা লয়্যালটি পয়েন্ট দিতেছে, আমার এখানে লয়্যালটি পয়েন্ট আমি দিব যাতে কাস্টমার আকৃষ্ট হয়। কারণ সে যদি ফর এক্সাম্পল 1000 টাকার বাজার করে, তারপরে আমি তাকে 20 টাকা ছাড় দিব, যখন তার জি পয়েন্ট স্যার। গুলা একুমুলেট হয়ে 1000 পয়েন্ট হয়ে যাবে, সে চাইলে এটা বাঙাইয়া 20 টাকা ছাড় নিতে পারবে, অন্য কেউ দিচ্ছে না। কারণ এই কোশ্চেনটা তোমাদের অনেককেই ফেস করবা, যে এতগুলা ওয়েবসাইট থাকতে তোমার এখান থেকে আমি কেন কিনবো? তুমি যাই বানাইতেছো, আলটিমেটলি তুমি ইউনিক কোনো আইডিয়া নিয়ে আসতেছো না। তুমি এখন যদি মেসেঞ্জার বানাও, যে মেসেজ আদান প্রদান, এতগুলো আছে, আমার হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, তারপরে আমি তোমারটা কেন ইউজ করবো? তোমারটা ইউজ করার আমার কিসের দরকার? কিছু একটা আনসার দিতে হবে, যেটা আমাদের কাছে মনে হবে, যে বোর্ডের কাছে মনে হবে যে একটা ভ্যালিড আনসার। হ্যাঁ ঠিক আছে, এটার জন্য এই একটা নতুন প্রোডাক্ট আনাই যায় মার্কেটে। তো এটা হলো মূল জিনিস, যে তুমি ডিফারেন্সিয়েট হইতে হবে, তুমি অন্যদের দিকে ডিফারেন্ট হইতে হবে, নাইলে কেন তোমার প্রোডাক্ট আমি কিনবো? তোমার প্রোডাক্ট আমার কেনার দরকার নেই। আমি তুমি আরেকজনের নুডলস বানাই, তুমিও নুডলস বানাইতেছো, আমি তোমার নুডলসটা কিসের জন্য কিনবো? তুমি বলতে পারো যে আমার নুডলস মোর হেলদিয়ার, এইভাবে এইভাবে মোর হেলদিয়ার, প্রমাণ করো, বলো, দেখাও যে আমার এইভাবে এইভাবে মোর হেলদিয়ার। কিংবা তুমি বলতে পারো যে আমার নুডলস আমি বেস্ট কোয়ালিটির জিনিস দিয়ে বানাইতেছি, কিন্তু স্টিল আমি চিপার প্রাইসে বিক্রি করতেছি, এই কারণে মানুষ আমার কাছ থেকে কিনবে। কিংবা তুমি বলতে পারো যে আমি স্মল স্মল বেস করে বানাই, আমি এরকম মাস প্রোডাকশন মেশিন দিয়ে বানাই না, আমি বরং হাতে বানাই, সো মানুষ একটা বুটিক শপের মতো একটা জিনিস পাবে। কিংবা তুমি বলতে পারো যে আমার ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার আছে, এইসব ফ্লেভারের এখন পর্যন্ত বাংলাদেশে আর কেউ বানাইতেছে না, আমি এইসব ফ্লেভার আনছি, এই কারণে মানুষ কিনবে। তো তুমি কোনো না কোনো ভাবে জাস্টিফাই করতে হবে, তুমি কোনো না কোনো ভাবে বলতে হবে, বুঝাইতে হবে যে তুমি কিভাবে অন্যদের থেকে ডিফারেন্ট। সো এইভাবেও আমরা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাইতে পারি, আমরা দুইভাবে পাইতে পারি, একটা হলো কস্ট লিডারশিপের মাধ্যমে, আর একটা হলো কম্পিটিটিভ ডিফারেন্সিয়েশনের মাধ্যমে, অন্যদের থেকে ডিফারেন্ট হয়ে। ফর এক্সাম্পল, ইফ ইউর কোম্পানি ডেভেলপস অ্যাপ, ইউ ক্যান গেইন কস্ট লিডারশিপ বাই কাটিং কন্ট্রাক্টিং কস্ট। অ্যাপ দিয়ে বোঝার দরকার নেই, তুমি চিন্তা করো, তোমার একটা শপ আছে, তোমার একটা শপ আছে, তোমার একটা দোকান আছে, এই দোকানে তুমি বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করো। আমারও পাশাপাশি একটা দোকান আছে, যেখানে আমি সেম ধরনের প্রোডাক্ট বিক্রি করি, দুইটাই ধরো মুদির দোকান। তুমি কিভাবে আমার উপর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেতে পারো? কাটিং, কস্ট কাটিং হলো, আমরা বলছি যে কস্ট লিডারশিপে যাইতে হলে তোমার কস্ট কাটিং করতে হবে। তুমি কস্ট কাটিং কিভাবে করতে পারো? তুমি হয়তো তোমার দোকানের যে মালিক, তার সাথে তুমি কিসে যেতে পারো, নেগোসিয়েশনে যেতে পারো, যে আমার ভাড়াটা একটু কমাও, এতে তোমার খরচ কমে যাবে। কারণ বলছি যে এভরি সিঙ্গেল অ্যাক্টিভিটি রিলেটেড টু ভ্যালু চেইন অ্যানালাইসিস অথবা পর্টার অ্যানালাইসিস, এভরি সিঙ্গেল অ্যাক্টিভিটি, ইভেন তোমার দোকানের রেন্ট ইজ ইনক্লুডেড, ইজ অ্যান অ্যাক্টিভিটি এন্ড ইজ টু বি কনসিডার্ড, যে তোমার একটা অ্যাক্টিভিটি, এখানে তোমাকে কি হইতে হবে। তো এখানে এফ দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছে, বাই কন্ট্রাক্টিং কস্ট, তুমি কন্ট্রাক্ট, এই যে দোকানের কন্ট্রাক্ট কস্ট, তোমার রেন্ট কমায় ফেলতে পারো। or gain competitive differentiation by creating more value in your product to demand a higher price tag. তুমি নতুন কিছু দিতে পারো, ডিফারেন্ট জিনিস আনতে পারো, এবং এতে তুমি হাইয়ার প্রাইস করতে পারো। যেমন ধরো তুমি নতুন একটা জিনিস কি, অন্যদের থেকে ডিফারেন্ট, যেমন অনেকেই দেখবা কি কিনলে, নুডলস কিনলে বাটি ফ্রি দেয়। এতে সে কি করে, সে মনে করে যে মানুষ বাটির জন্য আমার নুডলসটা কিনবে, 5 টাকা বেশি দিয়ে হইলেও কিনবে, কারণ একটা বাটির দাম 5 টাকা না, এটা বাটি কিনতে গেলে তার 40 টাকার মতো, 30 টাকার মতো, 35 টাকার মতো খরচ পড়বে, সেইখানে 5 টাকা বেশি বা 10 টাকা বেশি দিয়ে সে একটি বাটি পেয়ে যাচ্ছে, কিনে ফেলবে। অনেক সময় দেখা যায় যে অনেক ওই যে কাপড় কাচার পাউডার কিনলে, রিন কিনলে, এই কিনলে, সেই কিনলে আমরা সাথে একটা বালতি ফ্রি পাই, এই কারণে আমরা হয়তো কিনে ফেলি এটা। সো জি স্যার, তারপর বাই ওয়ান গেট ওয়ান ও তো দেয়। বাই ওয়ান গেট ওয়ান, হ্যাঁ, তো বিভিন্ন ভাবে বাই ওয়ান গেট ওয়ান এ নরমালি কিন্তু একটু হাইয়ার প্রাইস থাকে, সেম প্রাইস থাকে না, দেখবা যে একই প্রোডাক্ট তুমি বাইরে কি করো, কিন্তু আমরা একটু বেশি দাম দিয়ে হইলো আমরা কিনে ফেলি। কারণ হলো কি, কোনো না কোনো ভাবে তুমি ডিফারেন্সিয়েশন করছো, যে কারণে তুমি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিতে পারতেছো আমার উপর। তো দুই ধরনের জিনিস দিয়েই তুমি আলটিমেটলি কি করতে পারো বলছে, লিড টু এ বুস্ট ইন প্রফিট মার্জিন, তুমি প্রফিট বাড়াইতে পারো। You can also combine the two methods, এই যে কস্ট লিডারশিপ এবং প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন,
এই দুইটা তুমি একসাথে কম্বাইন করে করতে পারো। ইফ ইউ সেল ইউর প্রোডাক্ট ও সার্ভিস অ্যাক্রস মেনি রিজিয়নস, যেমন ধরো ফর এক্সাম্পল আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, তুমি একটা প্রোডাক্ট বানাও, ধরো তুমি কি বানাও, তোমার গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তুমি শার্ট বানাও। তোমার গার্মেন্টস ফ্যাক্টরি একটা বাংলাদেশে আছে আর একটা আছে আমেরিকাতে। কোনটাতে তোমার প্রোডাকশন কস্ট বেশি হবে? আমেরিকারটা প্রোডাকশন কস্ট বেশি হবে না কি বাংলাদেশেরটা প্রোডাকশন কস্ট বেশি হবে? অনুমান করে বলো তো আদিবা। আমেরিকায় বেশি হবে স্যার। আমেরিকায় বেশি হবে, ভেরি গুড। এতক্ষণ লাগে নাকি আনসার দিতে? আমেরিকায় বেশি হবে। স্যার মনে তো করছি অন্য কেউ আনসার দিয়ে দিবে। তুমি আনসার দিবা, তুমি পারলে তুমি আনসার দিবা, অন্য কেউর জন্য ওয়েট করবে কেন? তুমি দিবা। জি স্যার। আচ্ছা, তো আমেরিকাতে তোমার প্রোডাকশন কস্ট বেশি হবে, তাহলে আমেরিকাতে তুমি যে প্রোডাক্টটা বানাইতেছো সেটা কি বেশি দামে বিক্রি করতে হবে না, নাকি কম দামে বিক্রি করতে পারবা? বাংলাদেশের সেম দামে পারবা? তুমি পারবা না, তোমাকে বেশি দামে বেশি। বিক্রি করতে হবে। আবার বাংলাদেশের যেটা বানাইতেছো সেটা কি তুমি আমেরিকার দামে বিক্রি করতে পারবা? না সম্ভব স্যার। না, তুমি পারবা না। বাংলাদেশে যেটা বানাইতেছো, তুমি হয়তো বাংলাদেশে একটা জিনিস বানাইতে 500 টাকা খরচ করতেছে, সেটাকে তুমি হয়তো 600 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে বিক্রি করতে পারবা। আমেরিকাতে সেম জিনিস বানাইতে তোমার 1000 টাকা খরচ পড়ে, তুমি তখন সেটাকে 1000 টাকা দিয়ে বিক্রি করলে হবে না, তুমি 1500 টাকা দিয়ে বিক্রি করতে হবে। এবং যেহেতু আমেরিকাতে একজন মানুষের আয় বেশি, সে হয়তো 1500 টাকা দিয়ে একটা জিনিস কিনে ফেলবে। সো তোমাকে জানতে হবে, ইফ ইউ সেল ইউর প্রোডাক্ট or সার্ভিস across many regions, state or countries, your target audience and production cost most likely differ by location. বাংলাদেশের মানুষ যে টাকা দিয়ে একটা জিনিস এফোর্ড করতে পারবে, আমেরিকাতে একজন মানুষের থেকে বেশি টাকা দিয়ে এফোর্ড করতে পারবে। সো ডিফারেন্ট রিজিয়নে, ডিফারেন্ট কান্ট্রিতে একটা সেম প্রোডাক্টের প্রাইস তুমি ডিফারেন্ট করতে পারবা ডিপেন্ডিং অন ইউর প্রোডাকশন কস্ট। You may have an opportunity to gain a cost leadership advantage in a region with high production cost by negotiating contracts. যেমন আমেরিকাতে তুমি কস্ট লিডারশিপ পাইতে হইলে তোমাকে কি করতে হইতে পারে যে তোমাকে কন্ট্রাক্ট নেগোশিয়েট করা লাগতেছে, তার মানে তোমার দোকানের রেন্ট হয়তো কমানোর চেষ্টা করা লাগতেছে। যদি তুমি সেইটা না পারো তাহলে কি করতে হবে? তুমি যদি ফর এক্সাম্পল এখন আম্বরখানাতে আছে, তুমি আম্বরখানা পয়েন্ট থেকে একটু সরে যাও, তাও তোমাকে কস্ট লিডারশিপ তোমাকে আনতে হবে কোনো না কোনো ভাবে, কারণ তোমার ফ্যাক্টরি আম্বরখানা পয়েন্টে দরকার নেই, তুমি একটু দূরে গেলেও তোমার হবে, তুমি গাড়ি দিয়ে প্রোডাক্টটা পাঠিয়ে দিবা, তোমার তো ফ্যাক্টরি তো আম্বরখানা পয়েন্ট। তোমার যদি তুমি দেখো যে আমি কমাইতে পারতেছি না এইভাবে, তাহলে তোমাকে চিন্তা করতে হবে অল্টারনেটিভ ওয়ে কি, আমি কিভাবে, তোমাকে এক কথায় কস্ট লিডারশিপ পাওয়ার চেষ্টা করতে হবে। যদি তুমি চিন্তা করো যে আমার কস্ট লিডারশিপটাই ইম্পর্টেন্ট, আবার তুমি যদি চিন্তা করো আমি কস্ট লিডারশিপ না, আমি প্রোডাক্ট ডিফারেন্সিয়েশনে যাব, তখন তোমাকে রিসার্চ করে বের করতে হবে কিভাবে তুমি এই প্রোডাক্টটাকে ডিফারেন্ট করতে পারো। সো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি জড়িত এই একটা জিনিসের সাথে। Regardless of how you choose to use value chain analysis, তোমার doesn't matter তুমি কিভাবে অ্যানালিসিসটা চিন্তা করতেছো, the logic behind each method remains the same. The more value a company creates, the more profit it makes. আমি প্রথম ক্লাসেই বলছিলাম যে ক্যাপিটালিজমের দুনিয়ায়, পুঁজিবাদের দুনিয়ায় তোমার একমাত্র উদ্দেশ্য তোমার প্রফিট বাড়ানো। আজকে তুমি 5 টাকা প্রফিট করতেছো, কালকে তোমার 5.5 টাকা প্রফিট করার চিন্তা করবা, এরপরের দিন 6 টাকা প্রফিট করার চিন্তা করবা। তোমার প্রফিট বাড়ানোটাই একমাত্র তোমার উদ্দেশ্য। এই যত ধরনের অ্যানালাইসিস তুমি করতেছো, যত ধরনের সিস্টেম তুমি ইউজ করতেছো, সবকিছু ইউজ করার উদ্দেশ্য একটা, যে আমি প্রফিট বাড়াবো। তো আমরা আগেই বলছি যে যে কোনো অ্যানালাইসিস যখন তুমি করবা, যে কোনো কাজ যখন তুমি করবা, তখন তোমার 2 ধরনের অ্যাক্টিভিটি থাকে। আমরা ভ্যালু চেইন অ্যানালাইসিসে কি করি? প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে আমরা চেক করি, তাই না? প্রত্যেকটা অ্যাক্টিভিটি নিয়ে আমরা কাজ করি। সো 2 ধরনের অ্যাক্টিভিটি আছে আমাদের যে কোনো বিজনেসে, ডাজন্ট ম্যাটার সেটা কি। একটা হলো প্রাইমারি অ্যাক্টিভিটি, একটা হলো সাপোর্টিং অ্যাক্টিভিটি। সেই প্রাইমারি অ্যাক্টিভিটিকে আমরা আবার 4 ভাগে ভাগ করতে পারি। কি কি? ইনবাউন্ড, আউটবাউন্ড লজিস্টিক, অপারেশনস, সেলস এন্ড মার্কেটিং এন্ড সার্ভিস। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এইটা, 100% শিওর, 100% শিওর তোমরা মিড টার্মে পাইতেছো যে ভ্যালু চেইন অ্যানালাইসিসের 2টা লেভেল, অথবা প্রাইমারি অ্যাক্টিভিটি এন্ড সাপোর্টিং অ্যাক্টিভিটি। কেন একটা ভ্যালু চেইন অ্যানালাইসিস করতে হয় এক্সপ্লেইন করবা। এটা জিনিসটা কি? এক কথায় এই কোয়েশ্চনটা তোমরা 100% শিওর মিড টার্মে পাচ্ছ, কোনো ডাউট নাই। 4 থেকে 5 মার্কও থাকতে পারে এই একটা জিনিসের। তো সেইভাবে জিনিসটা বুঝো, নিজের ভাষায় লিখো, কোনো অসুবিধা নাই, নিজের ভাষায় লিখতে পারবা না। নিজের ভাষায় লিখার কি আছে? আমার লেকচার স্লাইডটাকে হুবহু তুলে দিয়া কোনো লাভ নেই। আমার লেকচার স্লাইড আমার জন্য বানানো হয়েছে, একটু কঠিন ওয়ার্ডে কিংবা আমার বোঝার সুবিধার্থে সংক্ষেপে জিনিসটা লেখা হয়েছে। যখন 5 মার্ক থাকবে, 5 মার্কের মতো করে প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে তোমার এক্সপ্লেইন করতে হবে যদি 5 থাকে। তো 2 ধরনের অ্যাক্টিভিটি আছে ভ্যালু চেইন অ্যানালাইসিসে, একটা হলো প্রাইমারি অ্যাক্টিভিটি,
আমরা অ্যানালাইসিস করব, আর একটা হলো সাপোর্টিং অ্যাক্টিভিটি অ্যানালাইসিস করব। এ প্রাইমারি অ্যাক্টিভিটি ইজ এনিথিং দ্যাট ডাইরেক্টলি ইমপ্যাক্টস দ্য ইনপুট, আউটপুট এন্ড ডিস্ট্রিবিউশন অফ প্রোডাক্ট অর সার্ভিস। প্রাইমারি অ্যাক্টিভিটি হলো সেগুলাই যে আমরা বলছি আমাদের ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রাইমারি অ্যাক্টিভিটি যদি তুমি টিচিং ধরো, তো টিচিং এর সব কিছু প্রাইমারি অ্যাক্টিভিটিতে পড়বে, যে ক্লাস কয়টা হচ্ছে, কত ক্রেডিট তোমাকে অফার করা হচ্ছে, কতজন টিচার আছে, যত ধরনের জিনিস রিলেটেড টু দিস হবে, রিলেটেড টু ডেলিভারিং এ লেকচার, তোমাদেরকে শেখানোর জন্য যেসব লেকচার হয় প্রত্যেকটা জিনিস এই প্রাইমারি অ্যাক্টিভিটিজ এর মধ্যে পড়বে। এই অ্যাক্টিভিটিজ এর মধ্যে কি কি পড়তে পারে? ইনবাউন্ড আউটবাউন্ড লজিস্টিক পড়তে পারে, অপারেশনস পড়বে, সেলস এন্ড মার্কেটিং পড়বে, সার্ভিস পড়বে। এই জিনিসগুলো কি? ইনবাউন্ড আউটবাউন্ড লজিস্টিক্স কি? ইনবাউন্ড আউটবাউন্ড লজিস্টিক্স মূলত বোঝায় ইনবাউন্ড। ইনবাউন্ড মানে হলো যেটা তোমার এখানে ঢুকতেছে, তোমার কাছে আসতেছে। আউটবাউন্ড হলো যেটা তোমার কাছ থেকে যাচ্ছে, সেটা হলো আউটবাউন্ড, যেটা বাইরে চলে যাচ্ছে, আউটে চলে যাচ্ছে, বাইরের বাউন্ডে যাচ্ছে। অথবা ইনবাউন্ড হলো তোমার কাছে যে জিনিসটা আসতেছে। তো ইনবাউন্ড আউটবাউন্ড লজিস্টিকের মধ্যে কি কি পড়বে? রিসিভিং, স্টোরিং এন্ড ডিস্ট্রিবিউটিং প্রোডাক্টস, গুডস এন্ড সার্ভিসেস। এর মধ্যে কোন জিনিসগুলো ইনবাউন্ডে পড়বে বলো তো? ইনবাউন্ডে এই চারটার মধ্যে, পাঁচটার মধ্যে কি কি পড়বে? স্যার রিসিভিং, স্টোরিং, হুম, স্যার এগুলা ইনবাউন্ডে, আর ইনবাউন্ড। ডিস্ট্রিবিউটিং বাকিগুলা হলো আউটবাউন্ডে। ভেরি গুড। আউটবাউন্ড। জি স্যার। সো প্রত্যেকটা জিনিস তোমার ইনবাউন্ড আউটবাউন্ড লজিস্টিকের মধ্যে পড়বে। এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে তোমার কি করতে হবে? তুমি কি কি জিনিস রিসিভ করতেছো? তুমি একটা কেক কোম্পানি দিছো, কেক কোম্পানি কি করবে? সে ফ্লাওয়ার, তার ইনবাউন্ড হবে, ফ্লাওয়ার কিনবে, তার মানে ময়দা কিনবে, তারপরে চিনি কিনবে, তারপরে ডিম নিবে, বিভিন্ন ধরনের জিনিস। প্রত্যেকটা জিনিস যেগুলো তুমি রিসিভ করতেছো, স্টোর করতেছো, সবকিছু ইনবাউন্ড লজিস্টিকের মধ্যে পড়বে। আবার যেগুলো বের হয়ে যাচ্ছে, ডিস্ট্রিবিউটিং, তুমি প্রোডাক্ট বানানোর পরে যে ডিস্ট্রিবিউট করতেছো, গুডস এবং সার্ভিসও তুমি ডিস্ট্রিবিউট করতেছো, এই প্রত্যেকটা জিনিস পড়বে আউটবাউন্ড লজিস্টিক্সের মধ্যে। দ্য অ্যাক্টিভিটি টেকস ইনটু অ্যাকাউন্ট প্র্যাকটিক্যাল প্রসেসেস লাইক স্টোরেজ, ডেলিভারিজ, স্টক এন্ড ট্রান্সপোর্ট নিডস এন্ড কস্ট। ট্রান্সপোর্টটা পর্যন্ত তোমার ইনবাউন্ড আউটবাউন্ড লজিস্টিকের মধ্যে তোমাকে অ্যানালাইসিস করতে হবে, যে তোমাদের জন্য ফর এক্সাম্পল পার স্টুডেন্টের কস্ট কত আসে লিডিং ইউনিভার্সিটির, এটা যখন বাইর করতে হবে, তখন ট্রান্সপোর্ট যে তোমাদেরকে প্রোভাইড করা হয় সেইটাকেও গোনার মধ্যে ধরতে হবে, যে আমার একটা স্টুডেন্টের পেছনে প্রত্যেক দিন বা প্রত্যেক সেমিস্টারে এই পরিমাণ ইন এভারেজ খরচ হয়। এটাকেও তোমার কি করতে হবে। অপারেশন কি? আমরা অলরেডি জানি কতদিন, যে তুমি যেসব কাজ করো, যেসব জিনিস তুমি করো, তো বা করার জন্য যেসব জিনিস দরকার, সেগুলো প্রত্যেকটা জিনিস পড়ে অপারেশনের আন্ডারে। যেমন তুমি একটা প্রোডাক্ট বানাও, এই তো প্রোডাক্ট বানাইতে গেলে তোমার কি লাগবে? বিভিন্ন ধরনের মেশিনারি লাগবে, ঠিক না? প্যাকেজিং লাগবে। এই সব কিছু হইলো অপারেশনস এর আন্ডারে পড়ে। এনিথিং দ্যাট ফলস আন্ডার দ্য ব্যানার অফ মেশিনারি কস্ট, প্রোডাক্ট অ্যাসেম্বলি, মানে অ্যাসেম্বল করার জন্য, প্রোডাক্টটা বানানোর জন্য, এই যে কেকটাকে তুমি কি করতেছো, মিক্সিং করে তুমি বানাইতেছো, প্রোডাক্ট অ্যাসেম্বল করার জন্য এবং প্যাকেজিং করার জন্য যত কিছু অ্যাক্টিভিটি আছে সবগুলো পড়বে অপারেশনস এর আন্ডারে। সেলস এন্ড মার্কেটিং হইলো তুমি যখন মার্কেটিং করবা, সেল করবা, বিভিন্ন ধরনের প্রমোশন দিবা, এই যে একটা কিনলে বালতি ফ্রি, এই সব কিছু পড়বে সেলস এন্ড মার্কেটিং এর আন্ডারে। আর সার্ভিস কি? সার্ভিস হলো মূলত কাস্টমার সাপোর্ট, কাস্টমার সার্ভিস, যেটা তো আমরা প্রোভাইড করি না বাংলাদেশে, আমাদের করা প্রয়োজন পড়ে না। আমরা সার্ভিসটাকে সবচেয়ে বেশি নেগলেক্ট করি বাংলাদেশে। আমরা সেলসটাকেই শুধু প্রাধান্য দিই। এটা করা যাবে না, কারণ তোমার যদি কাস্টমার সার্ভিস খারাপ হয়, সেকেন্ড দিন তুমি এই প্রোডাক্টটা কিনবা না। সো ফ্রম কাস্টমার সাপোর্ট টু ইওর ফাইন্যান্স টিম, সার্ভিসের আন্ডারে পড়ে। তোমার কাছ থেকে টাকা নেওয়ার সময়, এই যে তোমাদের সাথে, এটা বলা ঠিক না রেকর্ডিং যেহেতু হচ্ছে, তোমরা ফাইন্যান্স সেকশনের উপর প্রায়ই অভিযোগ করো, এই পুরাটাই জিনিসটাই সার্ভিসের আন্ডারে পড়ে। আমরা সার্ভিসকে বাংলাদেশে সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয়, যে কারণে দেখা যায় তোমাকে 3 বছরের ওয়ারেন্টি ঠিকই দিচ্ছে, কিন্তু তুমি যখন একটা প্রোডাক্ট নিয়ে যাচ্ছ, আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে 1 বছরের মধ্যে, 1 বছরের ওয়ারেন্টি ছিল, আচ্ছা তারা বলবে কি 4 সপ্তাহ পরে রেখে যান, 4 সপ্তাহ পরে এসে। এই 4 সপ্তাহ তুমি কিভাবে কাজ করবা, কি করবা, তাদের কোনো কি নেই। কিন্তু জি স্যার। আমি নিজে অস্ট্রেলিয়াতে দেখছি, আমি সকালেও এক্সাম্পলটা দিছি, তোমরা রেকর্ডিং এ শুনতে পারবা। আমার আইফোনে নরমালি তারা কি করে, অ্যাপল কোম্পানি 1 বছরের ওয়ারেন্টি দেয়, বুঝছো? 1 বছরের ওয়ারেন্টি দেয় আইফোনে। কিন্তু তুমি যদি 1.5-2 বছর পরেও যদি আইফোনটা নিয়ে যাও তাদের শপে, অ্যাপল শপে যদি নিয়ে যাও, যে আমার এই ফোনটা কাজ করতেছে না, এবং তারা যদি সাথে সাথে তোমাকে ঠিক করে না দিতে পারে, তারা 2টা জিনিস করবে, 2টার মধ্যে যে কোনো একটা জিনিস করবে। 2টার মধ্যে একটা জিনিস কি করবে, তারা হয়তো তোমাকে একটা ইউজ করা আইফোন দিয়ে দিবে, রিফারবিশড, নতুনই, মানে কেউ আগে সেকেন্ড হ্যান্ড একটা আইফোন তোমাকে দিবে, বলবে যে যতদিন আমরা ঠিক করতে না পারতেছি
আপনি এটা ইউজ করেন। অথবা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করে, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হলো একদম ব্র্যান্ড নিউ আর একটা ফোন দিয়ে বলছিল, উই আর সরি যে এটা ঠিক করতে আমাদের সময় লাগবে, তুমি এটা নিয়ে যাও। নতুন ফোন দিয়ে দিছিল অ্যারাউন্ড ২ বছর পরে। তো কারণ কি করে বিদেশের কোম্পানিগুলা কাস্টমার সাপোর্টকে ভ্যালু দেয়। আ হয়তো এইটাই ওয়ান অফ দ্য রিজন যে কারণে আমি এখন কখনোই iPhone ছাড়া অন্য কোনো কিছু কিনি না। ডাজন্ট ম্যাটার অন্য কোম্পানির ফোন কত সস্তা, কত ভালো, ডাজন্ট ম্যাটার। আমি Apple এর প্রোডাক্ট ইউজ করি। মূল কারণ আমি তাদের কাস্টমার সার্ভিসে সন্তুষ্ট হয়েছিলাম। আমি জানি যে আমার এটা যদি কোনো কারণে সমস্যা দেখা দেয়, আমাকে তারা বিনা প্রশ্নে উইথআউট এনি কোয়েশ্চন তোমাকে এটা বদলায় দিয়ে দিবে। আর সাপোর্ট এক্টিভিটিজ এর মধ্যে কি পড়ে? সাপোর্ট এক্টিভিটিজ এর মধ্যে পড়ে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, নতুন প্রোডাক্ট বানানো কিংবা কিভাবে তুমি বিভিন্ন ধরনের রিসার্চ করে কিভাবে একটা জিনিস কমাইতে পারো। এনি বাজেট দ্যাটস বিন অ্যালোকেটেড টু ইনোভেট এক্টিভিটিজ সাচ এস ডেভেলপিং এন্ড এনহান্সিং নিউ এন্ড এক্সিস্টিং প্রোডাকশন সার্ভিসেস। নতুন একটা প্রোডাক্ট বানাবা, নতুন একটা জিনিস আনবা, বিভিন্ন ধরনের রিসার্চ করবা, করে তুমি এটাকে আরো ভালো করার চেষ্টা করবা। এই প্রত্যেকটা জিনিস যেমন আমরা আমাদের ল্যাপটপে বা মোবাইল ফোনে কিছুদিন পর আপডেট আসে না? জি তো স্যার। এইটা হয়তো রিসার্চ করেই করে। এগুলো হলো সাপোর্টিং অ্যাক্টিভিটি। তারা যদি আপডেট না দিত, কোনো অসুবিধা ছিল? ছিল না। কিন্তু যেহেতু আপডেট দিতেছে, কেন দিতেছে? যাতে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পায়। তুমি নতুন ফিচারের সাথে একই ফোন দিয়ে তুমি ২-৩ বছর ৪ বছর ধরে নতুন ফিচার তুমি ইউজ করতে পারো। নাইলে অন্য একটা কোম্পানি তুমি বলবা যে আমার তো ১ বছরের জন্য এই ফোনের দরকার নেই। ১ বছর পরে এই টেকনোলজি আউটডেটেড হয়ে যাবে। সো হ্যাঁ, আমি নতুন ফোন পাচ্ছি না, কিন্তু এট লিস্ট ফিচার গুলা আমি আমার এই ফোনে ইউজ করতে পারতেছি। প্রকিউরমেন্ট হলো যেকোনো জিনিস কেনা। কেনাকাটা সবকিছু হলো একটা কোম্পানির procurement এর আন্ডারে পড়ে। Any material or input that allow a company to undertake its primary activities such as machinery, consumables and infrastructure. এই যে বিল্ডিং বানানো থেকে শুরু করে নতুন মেশিন কেনা থেকে শুরু করে তুমি একটা কেক কোম্পানির জন্য সুগার কিনতেছো, এগ কিনতেছো, এই সবকিছু procurement এর আন্ডারে পড়ে। এই procurement হইলো একটা সাপোর্টিং অ্যাক্টিভিটি। হিউম্যান রিসোর্স এর উপর পড়াশোনা করা যায়, পিএইচডি করা যায়, অনার্স মাস্টার্স তো করাই যায়। হিউম্যান রিসোর্স এর কাজ কি? মানুষকে রিক্রুট করা, তাদেরকে ট্রেন করা, তাদেরকে রিটেনশন করা। রিটেনশন মানে হইলো তাদেরকে ধরে রাখা, তারা যাতে চাকরি ছেড়ে চলে না যায়, তাদের ভালো তাদেরকে এক কথায় কন্ট্রোল করা। আমাদের HR ডিপার্টমেন্ট কি করে? আমাদেরকে খুশি রাখার চেষ্টা করে যাতে আমরা বেটার দেওয়ার চেষ্টা করি। আবার আমাদের কোনো অনিয়ম, আমরা যদি ইউনিভার্সিটিতে না যাই, একদিন অ্যাবসেন্ট থাকি, সেটা তারা নোটিস করে কেন আমরা অ্যাবসেন্ট থাকলাম। আমি যদি অ্যাপ্লিকেশন করি আমার ছুটির জন্য কোনো অসুবিধা নাই, তারা ছুটি মঞ্জুর করবে। কিংবা যদি আমি অ্যাপ্লিকেশন না করি তাহলে আমাকে ফোন করবে যে আপনি আজকে ইউনিভার্সিটিতে নাই। কোনো অ্যাবসেন্ট কেন? কোনো রিজন আছে নাকি? থাকলে আপনি অ্যাপ্লিকেশন করেন, আপনি ছুটি নেন। ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে অনেক কিছুই পড়ে। ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ফাইনান্স, প্ল্যানিং, আইটি, লিগ্যাল এভরি সিঙ্গেল থিং পড়ে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে। সাথে তোমার বিল্ডিং ও পড়ে, এভরি সিঙ্গেল থিং পড়ে। যত ধরনের জিনিস আছে ইনফ্রাস্ট্রাকচার জনিত। ইনফ্রাস্ট্রাকচার বাংলা কি? অবয়ব মনে হয় বা এরকম কিছু। অবকাঠামো। 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 তো এই সব কিছু পড়বে ইনফ্রাস্ট্রাকচার। তো টোটাল ৪ টা আছে তোমার প্রাইমারি অ্যাক্টিভিটি এবং টোটাল ৪ টা আছে তোমার সাপোর্টিং অ্যাক্টিভিটি। যদি ৫ মার্ক থাকে বা ৪ মার্ক থাকে বা ৩ মার্ক থাকে, যাই থাকুক, তোমাকে সবগুলোই এক্সপ্লেইন করতে হবে। ৫ মার্ক থাকলে ডিটেইলস এ এক্সপ্লেইন করতে হবে। যদি ৩ মার্ক থাকে তাইলে এত ডিটেইলস এ যাবে না। জাস্ট এক লাইন করে লিখে দিবা জিনিসগুলা কি। আমি মোটামুটি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি এই চ্যাপ্টার থেকে ১০ মার্ক তোমরা এক্সপেক্ট করতে পারো আউট অফ 30। ১০ মার্ক পেয়ে যাবা আউট অফ 30। সো এখন থেকে এটা নিয়ে চিন্তা করো। এটা নিয়ে কিভাবে কি আনসার করবো। আমি তোমাদেরকে প্রশ্ন অলরেডি ২ টা বলে দিছি। যে হোয়াট ইস ভ্যালু চেইন অ্যানালাইসিস, হোয়াই ভ্যালু চেইন অ্যানালাইসিস ইজ ইম্পোর্টেন্ট। আর আরেকটা হলো এক্সপ্লেইন ভ্যালু চেইন অ্যানালাইসিস অথবা লেভেলস অফ ভ্যালু চেইন অ্যানালাইসিস। ২ টা কোয়েশ্চেন। ২ টা থেকে মিনিমাম ৮ মার্ক পেয়ে গেছো। এই ২ টা কোয়েশ্চেন যদি আরো ছোটখাটো ১-২ টা কোয়েশ্চেন থাকতে পারে, চ্যাপ্টার থেকে ১০ মার্ক পাবে। It is important to note that a value chain is more than a collection of independent activities. Rather, these activities, both primary and secondary, make up an interlinked system. একটার সাথে জড়িত, interly linked একটার সাথে। যেমন তুমি ইনবাউন্ড আউটবাউন্ড লজিস্টিক এর সাথে দেখো এখানে কোনটা প্রকিউরমেন্ট জড়িত। ঠিক না? প্রকিউরমেন্ট হলো কেনাকাটা। সো এটার সাথে এটা জড়িত। সো এমন না যে তোমার প্রত্যেকটা অ্যাক্টিভিটি ইন্ডিপেন্ডেন্ট। এই একটা অ্যাক্টিভিটি কোনো কিছুর সাথে ইন্ডিপেন্ডেন্ট না, বরং একটা আরেকটার সাথে বিভিন্নভাবে ইন্টারলিঙ্কড।
এই হইলো আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমি গ্যারান্টি দিচ্ছি না আসবে, মিড টার্মে না পাইলে ফাইনালে পাবা। সো এক কথায় তুমি পাবাই, এই সেমিস্টারে তোমাকে এটা আনসার করতে হবে। 5 স্টেপস টু ডেভেলপিং এ ভ্যালু চেইন অ্যানালাইসিস, কিভাবে 5টা স্টেপকে নিয়ে আলোচনা করো যে তুমি ভ্যালু চেইন অ্যানালাইসিস এই মিড টার্মও পাইতে পারো। মিড টার্মে পাইলে এটা তো অ্যাটলিস্ট 4 মার্ক তুমি পাবা। সো সেই ক্ষেত্রে হয়তো 10-এর উপরে যাবে, 12, 13, 14 পেয়ে জি যেতে স্যার, পারে। 12 মার্ক হয়ে গেছে। তো আমরা যেন অ্যাটলিস্ট 12 পাই, গত সেমিস্টারের মতো যেন প্রশ্ন পাওয়ার পরে 1-2 না পাই। ঠিক ঠিক না? জি স্যার। সো প্রশ্ন যেহেতু পাই পরীক্ষা যাচ্ছি, আমরা তো আজকেও ক্লাস করতেছি না, তো আমরা তো আসলে প্রশ্ন জানি না আজকে কয়জন ক্লাস করতেছি। এখন পর্যন্ত 31 জন ক্লাস করতেছি, মাশাআল্লাহ। তারপর পরীক্ষা খারাপ করলে এইসব বলবো কান্নাকাটি করে যে স্যার আমার এটা লাস্ট সেমিস্টার, স্যার ফেল করলে আর টাকা দিবে না স্যার, ক্লাসের সময় নাই। আমি প্রশ্ন বলে দিই, এরপরে খারাপ করার কোনো রিজন নেই। তো 5 স্টেপস টু ডেভেলপ, কিভাবে আমরা টোটাল 5টা স্টেপে আমরা ভ্যালু চেইন অ্যানালাইসিস করি। স্টেপগুলা কি কি? আইডেন্টিফাই অল ভ্যালু চেইন অ্যাক্টিভিটিস। আমরা আগেই বলছি, প্রথমেই বলছি, ভ্যালু চেইন অ্যানালাইসিসে বা পোর্টার অ্যানালাইসিসে আমাদেরকে প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আমার এই অ্যাক্টিভিটি আমার আছে। তারপরে কি করতে হবে? ক্যালকুলেট ইচ ভ্যালু চেইন অ্যাক্টিভিটিস কস্ট। প্রত্যেকটা এই অ্যাক্টিভিটির জন্য আমার কি পরিমাণ খরচ আছে। তারপরে আমাকে দেখতে হবে লুক এট হোয়াট ইউর কাস্টমার্স পারসিভ এজ ভ্যালু। তোমার কাস্টমার যারা আছে তারা তোমার কোন জিনিসকে ভ্যালু দেয়, তোমার সার্ভিসকে ভ্যালু দেয় নাকি তোমার প্রোডাক্টকে ভ্যালু দেয় নাকি কোন জিনিসকে তোমার ভ্যালু দেয়। লুক এট ইউর কম্পিটিটরস ভ্যালু চেইন। তোমাকে তারপরে অ্যানালাইসিস করতে হবে যে তোমার কম্পিটিটরের ভ্যালু চেইন অ্যানালাইসিস, যে তোমার কম্পিটিটর যে তার ফার্মের জন্য ভ্যালু চেইন অ্যানালাইসিস করছে, এইটা যদি তুমি অ্যানালাইসিস না করো তাহলে তুমি কি করতে পারবা? তাহলে তুমি পারবা না কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিতে। ঠিক না? তুমি তার ভ্যালু চেইন অ্যানালাইসিস জি যদি স্যার। তুমি স্টাডি করো তাহলে তুমি বুঝতে পারবা যে তার উইকনেস কোন জায়গায় আছে, তার কোন জিনিসটার উপর তুমি অ্যাডভান্টেজ নিতে পারবা, এটা তুমি বুঝতে পারছো। এই টোটাল 5টা অ্যাক্টিভিটি, 5টা স্টেপে আমরা ভ্যালু চেইন অ্যানালাইসিস করি। এই 5টা অ্যাক্টিভিটিজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ভ্যালু চেইন অ্যানালাইসিসের ক্ষেত্রে। এই 5টার মধ্যে একটাকে বাদ দিয়ে তুমি ভ্যালু চেইন অ্যানালাইসিস তুমি ঠিক মতো কারেক্ট রেজাল্টে তুমি ভ্যালু চেইন অ্যানালাইসিস করতে পারবা না। তো আইডেন্টিফাই অল ভ্যালু চেইন অ্যানালাইসিস বলতে কি বোঝায়? Identify each activity that plays a part in creating your company's product. প্রত্যেকটা এভরি সিঙ্গেল অ্যাক্টিভিটি তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে এটার জন্য এমন না যে এই জিনিসটা তুমি আধা ঘন্টায় করে ফেলতে পারবা, 15 মিনিটে করে ফেলতে পারবা। দুনিয়া এত সহজ না। আমরা নর্মালি কি করি? আমরা যখন রানা স্যার অ্যাসাইনমেন্ট দেয় 2 মাস সময় দেয়, আমরা লাস্টের 2 দিনে এই জিনিসটা করে ফেলি। বিজনেসের ক্ষেত্রে এই জিনিসটা করা যাবে না। রানা স্যারের ক্ষেত্রে পার পেয়ে গেছো। বিজনেসের ক্ষেত্রে এই জিনিসটা করা যাবে না। তোমাকে এই অ্যাক্টিভিটিটা এই ভ্যালু চেইন অ্যানালাইসিস করার জন্য, আইডেন্টিফাই করার জন্য শুধু তোমাকে অনেকক্ষণ ধরে এই জিনিসটা দেখতে হবে। কারণ ধরো ফর এক্সাম্পল তুমি কেক বানাও, তুমি কেক বানাইতেছো, মাঝে মধ্যে কেক পুড়ে যেতে পারে না? জি স্যার। তাহলে সেটাও তো তোমার একটা অ্যাক্টিভিটিজ এর আন্ডারে পড়ে। এটার জন্য তোমার একটা কস্টিং আছে না? সো এটা তোমাকে জি মাথায় রাখতে স্যার। হবে যে যে কারণে তুমি একদিনে পারবে না যে আমি আচ্ছা একদিন দেখি তো ওরা কি করে কেক কিভাবে বানায়। তুমি ওই দিন হয়তো পারফেক্ট ডে ছিল, তুমি বুঝতে পারো নাই যে কেক মাঝে মধ্যে পুড়েও যায়, মাঝে মধ্যে মিক্সিং ঠিক মতো হয় নাই, কেকটা এনাফ রেজ করে নাই, এনাফ সুন্দর হয় নাই, তুমি ফেলে দিচ্ছ কারণ কাস্টমারকে তুমি আপসেট করতে পারবে না, নতুন করে আবার কেক বসাইছো, সেটাও হইতে পারে। হাত থেকে পড়ে যেতে পারে সরানোর সময়, তোলার সময় হাত থেকে পড়ে গিয়ে কি হয়ে গেছে, তোমার আবার বসাইতে হয়েছে। অনেক কিছু করতে পারে। সো তোমার এটা একদিনের কাজ না, আধা ঘন্টার কাজ না। এটা তোমার একটা নির্দিষ্ট লম্বা সময় ধরে তুমি আইডেন্টিফাই করবা যে তার এই কেক বানানোর জন্য তার অ্যাক্টিভিটি কি আছে। মাঝে মধ্যে ডিম পচে যেতে পারে, তোমার পচা ডিম পেয়ে গেছো, সেটা তোমার ফেলে দিতে হচ্ছে, এখানেও তোমার কস্টিং আছে। সো আইডেন্টিফাই অল ভ্যালু চেইন অ্যাক্টিভিটিস একটা ইম্পর্টেন্ট জিনিস। সেকেন্ড হলো তুমি ক্যালকুলেট ইচ ভ্যালু চেইন অ্যাক্টিভিটিস কস্ট। এই যে তুমি আইডেন্টিফাই করছো, প্রত্যেকটার এখন তোমার কস্টিং বাই করতে হবে যে আমার এখানে কস্টিং কি। এই যে আমার এখানে একটা এক্সাম্পল দিছি, এই এক্সাম্পলটা আমি এক্সপ্লেন করলেই বুঝবা যে যত মনে হয় আসলে একজনের প্রফিট, আসলে তত না। যদি তুমি আইডেন্টিফাই করতে পারো প্রত্যেকটা অ্যাক্টিভিটি, দেখবা যে প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য একটা কস্টিং আছে। দিন শেষে তুমি যত প্রফিট মনে করতেছো আসলে তত পরিমাণ প্রফিট থাকে না। আমরা কিভাবে দেখি, এইখানে একটা এক্সাম্পল দিছে, ধরো এটার দিকে তাকো। একটা কফি শপ কফি বিক্রি করে বলছে 2.50 2.5 পাউন্ডে একটা কফি, ধরো আমরা 2.5 টাকা, 2.5 টাকা দিয়ে সে এক কাপ কফি বিক্রি করে। ঠিক আছে, আমাদের মনে হবে
যে অনেক টাকা, সে 2.5 টাকা দিয়ে একটা কফি বিক্রি করে ফেলতেছে, বা 250 টাকা হয়তো এখানে 250 টাকা দিয়ে, তুমি চিন্তা করো 250 টাকা দিয়ে 1 কাপ কফি, তার তো প্রফিটের সীমা নাই। কিন্তু গিয়ে দেখো এর মধ্যে হয়তো 250 টাকার মধ্যে 88 টাকা তার রেন্ট দিচ্ছে। কিভাবে? তুমি হয়তো বলবা, স্যার 88 টাকা রেন্ট কিভাবে হয়? একটা কফি বানানোর জন্য একটা নির্দিষ্ট সময় লাগে। ধরো 1 মিনিট সময় লাগে বা 2 মিনিট সময় লাগে। এই 2 মিনিটে হয়তো তার রেন্ট আসে, প্রত্যেক দিনের 2 মিনিটে তার হয়তো 88 টাকা রেন্ট আসে। তোমাকে এভরি সিঙ্গল থিং কি করতে হবে? এই 2 মিনিটের জন্য হয়তো ফর এক্সাম্পল প্রতি 60 মিনিটে একজন স্টাফকে তুমি বেতন দাও ফর এক্সাম্পল 60 টাকা। তাহলে 2 মিনিটের জন্য তোমার স্টাফের খরচ আছে 2 টাকা। এটাকেও তোমার আইডেন্টিফাই করতে হবে যে তার খরচ আছে 2 টাকা, বা এখানে 63 টাকা ধরো তোমার হিসাবে। 63 টাকা তার পেছনে আমার খরচ আছে। এইটার জন্য আমি প্রতি কাপ আমি যে পরিমাণ ট্যাক্স দেই প্রত্যেক বছর, সেইখানে আমার প্রত্যেক 250 টাকাতে আমার ট্যাক্স দেওয়া হয় 38 টাকা। এটাকেও তোমার এক্টিভিটিজ এর মধ্যে ধরতে হবে। তারপরে তোমার আমরা নরমালি কি আ কি কি দিয়ে প্লাস্টিকের স্পুন-টিস্পুন দেওয়া হয় অনেক জায়গায়, দেওয়া হয় না? বা প্লাস্টিকের একটা কি দেওয়া হয়, একটা কাঠি দেওয়া হয় যেটা দিয়ে তুমি নাড়াইতে পারো। দেওয়া হয় না অনেক জি জায়গায়? স্যার। তো জি সেইটার স্যার। জন্য তোমার তোমার দেখো এভরি সিঙ্গল অ্যাক্টিভিটি, কফি বানানোর জন্য তার মিল্ক লাগে। মিল্ক কিনার যতটুক মিল্ক ইউজ হয় ততটুক মিল্কের খরচ তোমার বাই করতে হবে। তারপরে আসল কফির খরচ হইলো মাত্র 10 টাকা। 250 টাকার মধ্যে আসলে কফির খরচ হলো মাত্র 10 টাকা। বাকি তার প্রফিট দেখো মাত্র 25 টাকা। তার মানে বাকি 225 টাকাই 10 টাকা তো 225 টাকা 25 টাকা প্রফিট হইলো 225 টাকা, এর মধ্যে 10 টাকা কফির দাম। তার মানে 215 টাকাই তার খরচ হয় অন্যান্য খাতে। বুঝছো? যখন তুমি এটা তুমি কখন বাই করতে পারবা? যখন তুমি এরকম এভরি সিঙ্গেল অ্যাক্টিভিটি কে তুমি আইডেন্টিফাই করতে পারবা এবং তাদের কস্টিং তুমি বাই করতে পারবা। তখনই তুমি জানতে পারবা অ্যাকচুয়ালি তার খরচ কত। তো ইউজিং তারপর দিস স্যার মাঝে মাঝে মিস্টেক হয়ে যায়, কফি মিস্টেক নষ্ট হয়, হয়ে তুমি যাইতে পারে, হ্যাঁ, ওগুলাও তো আবার এটাকেও কাউন্ট তোমার করতে খরচের হবে। মধ্যে ধরতে হবে। সো জি স্যার। এভরি অ্যাক্টিভিটি তোমাকে এটা তো হয়তো সে এখানে খরচ ধরছে, কফি আর মিল্কের মধ্যে ধরছে। তুমি এক কথায় তোমার মতো করে আইডেন্টিফাই করবে। এভরি সিঙ্গেল অ্যাক্টিভিটি তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এটাকেও তোমার কস্টিং এর মধ্যে ধরে নিয়ে আসতে হবে যে তোমার প্রত্যেক কতগুলো কফিতে এরকম মিস্টেক আসতেছে। ধরো তুমি দেখছো 10 টা কফির মধ্যে একটা কফিতে এরকম মিস্টেক হয়। সো তুমি এই খরচটাকে তুমি 10 টা কফির মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে। এই কারণেই বলছে যে ভ্যালু চেইন এনালাইসিস করা কিংবা প্রত্যেকটা আইডেন্টিফাই করা, প্রত্যেকটা অ্যাক্টিভিটি আইডেন্টিফাই করা, এটা একদিনের কাজ না। এই দেখো আমি এখানে বলছিলাম দি স্টেপ উইল টেক এ কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম। ইফ পসিবল শুড নট বি এ ওয়ান পারসন টাস্ক। একজনকে দিয়ে এটা না করানোর জন্য রিকমেন্ড করা হচ্ছে। 2, 3 জন 4 জন মানুষ মিলে এই কাজটা করার জন্য। যে একেকজনের অবজারভেশন একেক রকম হবে। আমি হয়তো একটা জিনিস খেয়াল করি নাই, আরেকজন খেয়াল করতে পারে। সো আমরা একজন মানুষকে দিয়ে এটা না করতে এনকারেজ করা হচ্ছে। ইনস্টিড এনকারেজ ক্রস কোলাবোরেশন ইন্টারনালি সো ইচ ডিপার্টমেন্ট ক্যান আউটলাইন ইটস লজিস্টিক অপারেশনাল কস্ট এন্ড সার্ভিসেস। ক্রস কোলাবোরেশন করা, যে ফর এক্সাম্পল সিএসসি ডিপার্টমেন্টে বিবিএ থেকে টিচার নিয়ে এসে কি করা, বিবিএ ডিপার্টমেন্টে ল ডিপার্টমেন্ট থেকে টিচার গিয়ে কি করা, যাতে ক্রস কোলাবোরেশন হয়। একজন আমার নিজের খরচটা বা নিজের দোষটা সবসময় আমার চোখে পড়বে না, কিন্তু আরেকজনের চোখে পড়বে। সো যেটা যে কারণে এই জিনিসটা করতে বলা হয়েছে। ইউজিং দিস ভ্যালু চেইন অ্যানালাইসিস ফর এক্সাম্পল উই লার্ন দ্যাট দ্য মোস্ট ক্রিটিক্যাল কম্পোনেন্ট কফি ইজ ওয়ান অফ দ্য লিস্ট এক্সপেন্সিভ পার্ট অফ দ্য কস্ট ব্রেকডাউন। দেখো মাত্র আমাদের এখানে 10 টাকা খরচ ধরা হয়েছে কফির জন্য, সবচেয়ে লিস্ট। বাকি সবকিছুতে এর থেকে খরচ বেশি। বুঝতে পারছি? সো বাকি সবকিছুতে তুমি আইডেন্টিফাই করলে হয়তো এইটা পাইতে পারো। এমনও হইতে পারে যে তুমি এইটা পাইতে পারো। রেন্ট এন্ড স্টাফ আর দ্য মোস্ট এক্সপেন্সিভ। তুমি আইডেন্টিফাই করে পাবা যে আমার রেন্ট আর স্টাফ হলে তুমি অন্য কিছু পাইতে পারো। তোমার একেকটা কোম্পানির ভ্যালু চেইন অ্যানালাইসিস একেক রকম হবে। এই ক্ষেত্রে আমরা দেখছি যে রেন্ট এন্ড স্টাফ আর দ্য মোস্ট এক্সপেন্সিভ। নোয়িং দিস দ্য কোম্পানি ক্যান ইভালুয়েট এন্ড অ্যানালাইজ দেয়ার অপশনস। তুমি যদি এইটা জানার পরে তুমি এখন অপশন কি করতে পারো যে আচ্ছা আমি কি রেন্ট কমাইতে পারি নাকি, স্টাফ কি একজন ছাঁটাই করতে পারি নাকি, বা স্টাফকে আমি কিভাবে আরো ফাস্টার করতে পারি। সো আমি যদি এটা বের করতে পারি তাইলে আমি আমি সেইভাবে কাজ করতে পারবো। ইফ দে ওয়ান্ট টু রিডিউস রেন্ট কস্ট দে ক্যান অ্যাটেম্প্ট টু নেগোশিয়েট দেয়ার কন্ট্রাক্ট। তুমি নেগোশিয়েট করতে পারো। এখন তুমি 10,000 টাকা বাড়া দাও। তুমি কি বলতে পারো ভাই আমি 10,000 টাকা দিয়ে চালাইতে পারবো না, আমার ভাই 8,000 টাকা করেন, আমার পারতেছি না ভাই, আমার খরচে হচ্ছে না। সে যদি না চায় তাহলে কি করতে পারো, তুমি রিলোকেট টু এ লেস এক্সপেন্সিভ লোকেশনে চলে যাওয়ার চিন্তা করতে পারো। বিভিন্ন ভাবে তুমি চিন্তা করতে পারো। কিন্তু তুমি যদি এটা আইডেন্টিফাই না করতে পারো, আইডেন্টিফাই যদি
না করতে পারো তাহলে তো তোমাকে হবে না, তোমাকে আইডেন্টিফাই করতে হবে তোমার প্রবলেম কোন জায়গায়, কোন জায়গাতে তোমার কি খরচ হইতেছে, সেই জায়গাতে তুমি যদি তুমি মনে করো যে আচ্ছা আমার তো 225 টাকা খরচ হইতেছে, 250 টাকা দিয়ে বিক্রি করতেছি, তুমি যদি আইডেন্টিফাই বেরোচ্ছেন অ্যানালাইসিস না করো তাহলে তুমি বুঝতে পারবে না তোমার কোন জায়গাতে তোমার খরচ। তুমি তো আজাইরা মানুষ ছাঁটাই করে দিলা, তারপরে দেখো তোমার প্রফিট কমে গেছে। সো তুমি আগে অ্যাক্টিভিটিস গুলা অ্যানালাইসিস করবা, তাদের কস্টিং বের করবা, তারপরে তুমি চিন্তা করবা এখন আমাকে কি করা যায়। Okay. Look at what your customer perceive as value. কাস্টমাররা কোন জায়গাতে মনে করে তোমার ভ্যালু আছে। Research shows that although branded and non-branded painkillers have the exact same health outcome, for example, Square কোম্পানির কি বলে এইস আর কি বলে কোন কোম্পানি জানি, নাপা কোন কোম্পানির, বেক্সিমকো মনে হয় নাপা। তো নাপা দুইটা কিন্তু, আচ্ছা নাপাও তো আবার বেক্সিমকো একটা ব্র্যান্ডেড, ধরো নন ব্র্যান্ডেড একটা, দুইটা পেইন কিলারই সমান কাজ করে। নাপা আর এইস দুইটা একই কাজ করে, তারপরও দুইটা কাজের মধ্যে দুইটার দামের মধ্যে পার্থক্য আছে। ব্র্যান্ডেড এরটা একটু দাম বেশি হয়, নন ব্র্যান্ডেড এটা একটু সস্তা হয়, দুইটা কিন্তু একই কাজ করতেছে। দ্য ফর্মার ইজ বেটার পারসিভড বাই কনজিউমার্স। আমরা নরমালি দেখি ব্র্যান্ডেড জিনিসের প্রতি কাস্টমাররা বেটার পারসিভ, বেটার একটা রিঅ্যাকশন থাকে, বিকজ কাস্টমার্স বিলিভ ইট ইন মোর ভ্যালুয়েবল, ইট ইজ মোর ভ্যালুয়েবল টু দেয়ার হেলথ, দে আর উইলিং টু পে মোর ফর দ্য ব্র্যান্ড নেম। তোমাকে যদি আমি বলি যে এটা নাইকির শার্ট আর এটা বাংলাদেশের একটা দেশি দর্শের শার্ট, তুমি কোনটার জন্য বেশি টাকা দিতে রাজি থাকবা? নাইকিরটার জন্য তুমি বেশি টাকা দিতে রাজি থাকবা। কেন? কারণ তুমি মনে করবা নাইকির ওই প্রোডাক্টটা যদি এত ভালো নাও হয়, তাও তোমার ধারণা হবে নাইকির প্রোডাক্ট জিনিসটা ডেফিনেটলি বেটার, ঠিক না? সো আমরা জি স্যার। নরমালি ব্র্যান্ড নেমের জন্য বেশি টাকা খরচ করতে রাজি থাকি, কারণ আমরা অটোমেটিক্যালি আমাদের আমরা ধরে নেই যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্ট থেকে বেটার হবে। যেমন আমরা রাস্তায় যে ঠেলা গাড়িতে করে টি শার্ট বেচে আর এয়ার কন্ডিশনের মধ্যে টি শার্ট বেচে, টু বি অনেস্ট আমি মোটামুটি শিওর খুব একটা কোয়ালিটিগত পার্থক্য নেই। তারপরেও আমরা 7-11 থেকে নাকি 11 কি জানি এটার নাম, 9-11 থেকে কি জানি একটা নাম আছে না কিসের দোকান, 7-11 মনে হয়, ওই যে কি কোন জায়গায় এটা, কুমারপাড়ায়, যাই হোক 12 স্যার। 12 থেকে যখন একটা টি শার্ট কিনি 1100-1200 টাকা দিয়ে কিনি, আর রাস্তার দোকানে গিয়ে আমরা দাম দর করি, সে 200 টাকা বললে আমরা বলি 150 টাকা দিয়ে দেন, বুঝছো? কারণ তুমি এই ব্র্যান্ডের নামের সাথে তুমি বেশি টাকা পে করতেও রাজি আছো ব্র্যান্ডের জন্য, তুমি মনে করে নিচ্ছ যে ওইটার প্রোডাক্ট বেটার। তো ইটস এ ক্লাসিক এক্সাম্পল অফ হাউ ভ্যালু পারসেপশন ক্যান ইম্প্যাক্ট প্রোডাক্ট মার্জিনস। তুমি যখন ও হয়তো 200 টাকা দিয়ে একটা জিনিস কিনতেছে, কিনে সে 1100 টাকা 1200 টাকা দিয়ে বিক্রি করতেছে এয়ার কন্ডিশন লাগাইয়া, আর রাস্তার দোকানদার 200 টাকা দিয়ে কিনে সে 210 টাকা দিয়ে বিক্রি করতে পারতেছে না, তুমি পারলে 150 টাকা গিয়ে বলতেছে। তো এটা এখানে বোঝা যায় যে মানুষ কিভাবে একটা ব্র্যান্ডকে দাম দেয় কিংবা একটা জিনিসকে দাম দেয়, মানুষ কোন জায়গাতে তোমার এক কথায় ভ্যালুটা দেখে সেটা তোমাকে বের করতে হবে। লুক এট ইউর কম্পিটিটরস ভ্যালু চেইন। আমি আগেই বলছি যে কম্পিটিটরের ভ্যালু চেইন তোমাকে অ্যানালাইসিস করতে হবে এই কারণে যাতে তুমি আইডেন্টিফাই করতে পারো কোন জায়গাতে তুমি তার উপর অ্যাডভান্টেজ নিতে পারবে। দ্য বেস্ট ওয়ে টু ডিটারমাইন ভ্যালু is through market analysis. Although it's unlikely you will have access to your competitors' infrastructure and operational breakdowns, তোমাকে কি আরেকটা কোম্পানি দিয়ে দিবে তার সবকিছু ভ্যালু চেইন অ্যানালাইসিস দিয়ে দিবে? না স্যার। কোন জায়গাতে সে দিবে না। তো তুমি কি করতে হবে? তুমি কোনো না কোনো ভাবে তাকে ভ্যালু চেইন অ্যানালাইসিস করতে হবে। তাকে তুমি অনুমানের উপর এক একটা অ্যাক্টিভিটি তোমার সাথে কম্পেয়ার করে এক একটা অ্যাক্টিভিটি তুমি কি করতে হবে যে সে কিভাবে একটা জিনিস 200 টাকা দিয়ে বিক্রি করে প্রফিট করতেছে, তুমি কেন 250 টাকার কমে বিক্রি করলে প্রফিট করতে পারো না? তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে সে কি চিপার সব, তোমার এখানে এয়ার কন্ডিশন চলতেছে 10টা, তার এখানে এয়ার কন্ডিশন নাই, তুমি তার ভ্যালু চেইন অ্যানালাইসিস বের করতে হবে। ভ্যালু চেইন অ্যানালাইসিস করে তারপর তুমি বুঝতে হবে যে কেন তুমি তার থেকে মোর এক্সপেন্সিভ হয়ে যাচ্ছ, তুমি কেন প্রোডাক্টটা বিক্রি করতে পারতেছ না এর থেকে লোয়ার প্রাইসে। দিস প্রসেস ইজ কল্ড কম্পিটিটিভ বেঞ্চমার্ক। তুমি তাকে একটা বেঞ্চমার্কে দাঁড় করাইতে হবে যে এইটা যদি হয় মিনিমাম এতর কমে তো সেই জিনিসটা করতে পারতেছে না, তো সে কোন জিনিসে সে কি করতেছে চিপার হয়ে যাচ্ছে আমার থেকে প্রোডাকশন পর্যায়ে, যাতে সে চিপার রেটে বিক্রি করতে পারতেছে, তোমাকে বের করে নিতে হবে। এই কম্পিটিটিভ বেঞ্চমার্ক গুলো আছে টোটাল 3 ধরনের, একটা প্রসেস বেঞ্চমার্ক, স্ট্র্যাটেজিক বেঞ্চমার্ক আর পারফরম্যান্স বেঞ্চমার্ক।
comparing your process কি comparing your process structure and operations against your competitors carry out task. তুমি হয়তো ফর এক্সাম্পল ধরো তুমি পাইলা যে তোমার যেগুলা সেলস পারসন আছে তারা ওয়েল এডুকেটেড, ইউনিভার্সিটিতে পড়ে, ওয়েল বিহেভ, ওয়েল ড্রেসড, তুমি হয়তো এটা পাইতে পারো যে সে এরকম রাখতেছে না, যে কারণে তার টাকা সেভ হচ্ছে, সে 6-7 হাজার টাকা দিয়ে 8 হাজার টাকা দিয়ে মানুষ পাইয়া যেতেছে, অশিক্ষিত মানুষ রাখতেছে, সেখানে তুমি 15-16 হাজার টাকা বেতন দেওয়া লাগতেছে, বিকজ তোমার সেলস পারসন গুলো শিক্ষিত, ইউনিভার্সিটিতে পড়ে, স্মার্ট, ইংলিশে কথা বলতে পারে। স্ট্র্যাটেজিক বেঞ্চমার্ক কি? comparing your high level business strategy to your competitors to determine what emulates success. যেমন তুমি স্ট্র্যাটেজিক কি হইতে পারে, তোমার সে এয়ার কন্ডিশন লাগাই রাখছে, সো মানুষ ওই যে তার সেলস পারসন গুলা একটু লো ক্লাসের, এটা মানুষ কেয়ার করতেছে না, তার কাছেই যাচ্ছে, কারণ তার এটা হয়তো এয়ার কন্ডিশন, সবটা দেখতে নাইস, বেটার লুকিং, সব তোমার সবটা বেটার লুকিং না। সো এটা হলো একটা বেঞ্চমার্ক, স্ট্র্যাটেজিক বেঞ্চমার্ক, যে সেই স্ট্র্যাটেজিতে কোন জায়গায় তোমাকে মাইর দিচ্ছে, তুমি কোন জায়গাতে পিছিয়ে যাচ্ছ সেটা বের করা। পারফরমেন্স বেঞ্চমার্ক হলো কি? কম্পেয়ারিং আউটকাম। সো তার প্রোডাক্টটা কি তোমার থেকে ভালো নাকি, তার রেভিনিউ কি এই কারণে বেশি আসতেছে নাকি, তার বিভিন্ন ধরনের যে এখানে বলছে কি কি সোশ্যাল মিডিয়া পারফরমেন্স, সে ফর এক্সাম্পল রেগুলার লাইভ করে ফেসবুক, তুমি করো না, বিভিন্ন ধরনের তার রিভিউজ গুলো ভালো আসে, তার প্রোডাক্টটা বেটার কোয়ালিটির, রিভিউজ যে কারণে ভালো আসতেছে, বেটার রেটিং আসতেছে, তুমি বেটার রেটিং আনতে পারতেছো না, তোমার রিভিউজ খারাপ আসতেছে, কিংবা তার মতো এত রিভিউজ আসতেছে না, সে হয়তো কাস্টমারদেরকে রিকোয়েস্ট করে করে রিভিউজ নিচ্ছে, ভালো রিভিউজ নিচ্ছে, তুমি সেখানে কাস্টমারকে রিকোয়েস্ট করো না, তুমি কোনো রিভিউজও পাও না। রিভিউজ একটা ভেরি ইম্পর্টেন্ট থিং যে কোনো প্রোডাক্ট কেনার জন্য। আমি সবসময় রিভিউজ দেখি, আমি অনেক বাজার করি দারাজ থেকে, আমি সবগুলো রিভিউজ করি, তাদের এই প্রোডাক্টে কোনো সমস্যা আছে নাকি, কোম্পানিতে কোনো সমস্যা আছে নাকি, আমি রিভিউজ গুলো পড়ে পড়ে বের করি। স্যার প্রসেস আর স্ট্র্যাটেজিক আরেকবার বলবেন, ডিফারেন্স এই দুইটার মধ্যে? প্রসেস হইলো ধরো তোমার বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, যেমন তুমি বলছি যে তুমি কেক বানাও, তুমিও কেক বিক্রি করো, আমিও কেক বিক্রি করি, তো এখানে বিভিন্ন ধরনের প্রসেস আছে, যেমন আমি মেশিন দিয়ে বানাই, তুমি মেশিন দিয়ে না বানাই হাত দিয়ে বানাও। তো আমি যেহেতু মেশিন দিয়ে বানাই, আমি একসাথে 10টা বানাইতে পারতেছি, তুমি যেহেতু হাত দিয়ে চুলার উপর কিসের উপর বানাইতেছো, তুমি একটার বেশি বানাইতে পারতেছো না, ঠিক না? সো তোমার এখানে কস্টিং বেশি আসবে জি না? স্যার। তো জি প্রত্যেকটা স্যার। প্রসেস মানে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস তুমি যাচাই করে দেখবা। আর স্ট্র্যাটেজিক হইলো যে স্ট্র্যাটেজি, তুমি কোন কৌশল অবলম্বন করতেছো, বিভিন্ন কৌশল তুমি অবলম্বন করতে পারো একটা বিজনেসকে আরেকটা বিজনেসের উপর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দেওয়ার জন্য। যেমন কি বলে পিজা হাটে একটা পিজার দাম ছিল 1600 টাকা, 1500 থেকে 1600 টাকা, ঠিক না? জি ছিল স্যার। কখনো 1500 থেকে 1600 টাকা, যেখানে আমাদের কফি ক্লাব একটা পিজা বিক্রি করতে পারে 750-800 টাকা। কেন জি স্যার। কেন বলো তো? স্যার ওরা অন্যান্য খরচ কমায় ফেলতেছে। অন্যান্য খরচ কমায় ফেলতেছে, পিজা হাটের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড জি ভ্যালু স্যার। আছে, জি স্যার। সে জি বিক্রি স্যার। করতে পারতেছে। টেস্টে আকাশ পাতাল তফাৎ। আমি জানি না তোমরা কেউ পিজা হাটের পিজা খাইছো নাকি? পিজা হাটের পিজা আর টেস্টি ট্রিটের পিজা, কিংবা এই যে কিসের কফি ক্লাবের পিজা, আকাশ পাতাল টেস্টে তফাৎ আছে, জি স্যার। বুঝছো? আকাশ পাতাল তফাৎ। এটা যারা রেগুলার খায় তারা এই জিনিসটা ইনস্ট্যান্টলি অনুধাবন করতে পারবে যে দুইটার মধ্যে চার শেষ। ভালো হইছে, বলো? তো কোনো না কোনো এগুলো হলো স্ট্র্যাটেজিক ডিসিশন, যে তুমি কি করতেছো। হয়ে গেল। এরপরে তুমি আসবে ডিসাইড অন এ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। এরপরে তুমি তারটা অ্যানালাইসিস করে ফেলছো, তোমার এভরি সিঙ্গেল থিং অ্যানালাইসিস করে ফেলছো, এখন তোমাকে ডিসিশন নিতে হবে যে আমি কোন জায়গাতে তার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিতে পারি। যেমন পিজা হাট এখন তো আর নাই, থাকা অবস্থায় কি তোমার মনে হয় যে টেস্টিতে পিজা বিক্রি হয় নাই, কিংবা কফি ক্লাবে পিজা বিক্রি হয় নাই? বিক্রি হয়েছে। কোন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিচ্ছে তারা? আমি চিপার রেট দিচ্ছি, ওইখানে তোমার একটা পিজার দামে আমি এখানে 2টা পিজা তুমি খাইতে পারতেছো, রাইট? সো তোমাকে জি তখন স্যার। ডিসাইড করতে হবে যে আমি কোন জায়গাতে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিতে চাই। আমাকে এট দিস স্টেজ ইউ উইল হ্যাভ এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ ইউর ইন্টারনাল কস্ট। তোমার সব কস্ট তোমার অলরেডি জানা হয়ে গেছে এই স্টেজে আসতে আসতে। হোয়াট চেঞ্জেস ইউ ক্যান মেক এন্ড হাউ দে স্টেক আপ টু ইউর কম্পিটিটরস। কি কি তুমি চেঞ্জ করলে তুমি কম্পিটিটরের উপর কি পাবা। ইটস টাইম টু পিক দ্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অফ ইউর চয়েস। তুমি তখন চিন্তা করবে যে আমি কোন ধরনের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিতে চাই। আমি কি কস্ট লিডারশিপে যাইতে চাই,
নাকি আমি প্রোডাক্ট ডিফারেন্সিয়েশনে যেতে চাই, তুমি এই স্টেজে এসে ডিসাইড করবা যে আমি কোন ধরনের অ্যাডভান্টেজ চাই, কোন জায়গাতে আমি অ্যাডভান্টেজ চাই। ইফ ইউ চুজ cost advantage, you need to find a way to optimize your and cut the cost of primary and supporting activities. তুমি যদি মনে করো যে না আমি কস্টে চিপার হইতে চাই, তাহলে তোমাকে কোনো না কোনো ভাবে বের করতে হবে যে আমি কোন জায়গাতে কস্ট কাট করতে পারি, খরচ কমাইতে পারি এবং কমিয়ে আমি অ্যাডভান্টেজ নিতে পারি। আর তুমি যদি ঠিক করো, ফর এক্সাম্পল এখানে কি বলছি, এখানে বলছি এটা, if you choose competitive differentiation, you must capitalize on increasing the value perception of those products that your customers are more willing to pay for. তখন তুমি যদি মনে করো যে না আমি কষ্টের দোকানে আমি কষ্ট কমাইতে পারবো না, কষ্ট কমানোর কোনো ইচ্ছা নাই, আমাকে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন যেতে হবে, তাইলে তোমাকে বের করতে হবে যে তুমি কিভাবে আরেকটা কোম্পানির উপর অ্যাডভান্টেজ নিতে পারো, প্রোডাক্টকে ভালো করে, প্রোডাক্টের কি ভ্যালু বাড়াইয়া কিংবা প্রোডাক্টকে বেটার কোয়ালিটির বানাইয়া আমি কিভাবে অন্যটা নিতে পারি। For example, your sales team can highlight your product differentiation during the sales pitch or closing stage in the pipeline by mentioning the unique benefits your product has. যেমন তুমি তোমার সেলস টিম কিভাবে কি করতে পারে, যে ইউনিকনেস কোন জায়গাতে আছে, তুমি কিভাবে তাদের থেকে আলাদা, presenting a case study from a customer that reinforces your position and highlighting relevant data or ROI. Listing other businesses in the perspective industry that have used your product or service and have had a positive experience. যেমন আমরা অনেক সময় বলে যে অমুকেও আমাদের এই জিনিসটা খায়, অমুকেও আমাদের এই জিনিসটা কিনে, আমাদের কোম্পানির শার্ট অমুক মানুষও কিনে, যে কারণে দেখা যায় মাঝে মধ্যে সেলিব্রিটিদের দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করানো হয় না, যাতে জি, বোঝায় স্যার। যে আমাদের প্রোডাক্টটা সাকিব আল হাসান ফর এক্সাম্পল ইউজ করে, মাশরাফি ইউজ করে। সো এই জিনিসটা তুমি করতে পারো ডিফারেন্সিয়েট করার জন্য যে এত বড় বড় মানুষগুলো, এত বড় সেলিব্রিটিরা আমার প্রোডাক্ট ইউজ করে, সো আমার প্রোডাক্ট ডেফিনেটলি ভালো। এই হলো এই চ্যাপ্টার। কারো কিছু আছে যেটা বুঝো নাই? না স্যার। ভেরি ইজি চ্যাপ্টার। এখান থেকে আমি 3টা ব্রড কোয়েশ্চন বলছি, 3টা ব্রড কোয়েশ্চন, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। শুধু এই একটা চ্যাপ্টার পড়লে তুমি মিড টার্ম পাস করে ফেলবা। যদি শুধু পাস করার চিন্তা থাকে, এই 3টা জিনিস পড়ো পাস করার জন্য, ভালো করে পড়ো। 3টা জিনিস আনসার করবো আমি 1.5 ঘন্টায়। সো সেইভাবে লিখো যে আমি 5-এর মধ্যে 5 দিতে বাধ্য হই, যাতে শুধু পাস করার চিন্তা। 12-13 পেয়ে যাবো আশা করি এই চ্যাপ্টার পড়লেই। কোন কোয়েশ্চন? না স্যার। তাহলে এখানে শেষ স্যার করবো। আর কতটুক পড়াবেন মিড টার্মের আগে? দেখা যাক, যাচ্ছে জি, স্যার। কারেন্ট নাই স্যার অনেক সময় থেকে। ওকে, তানজিনা কি আসো? ঠিক আছে, তাহলে আজকে এখানে থাকুক আদিবা এবং বাকিরা। জি স্যার। 33 জন আছে। আর তো একজনের গলা শুনছিলাম, এটা কে ছিল? মারিয়ামা স্যার। আমি স্যার। মারিয়ামা কোন সেকশন? এই সেকশন। জি, এই স্যার। সেকশনে ভোকাল আছে, বাকি সেকশন গুলা চুপচাপ। এনিওয়ে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এখানে থাকুক। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। সালাম দেওয়ার সময় অনেকেই আছে তাই না? লাভাও আছে, লাভাও এতক্ষণ কথা জি, বলেন না, স্যার। এখন লাভা আসছে, এখন কথা বলছে। হাফ ক্লাস